আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর রবি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর ক্লাসে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমরা 2001 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত গত প্রায় 22 বছর, এর জন্য 20 প্লাস বছর লেখা থাকে সবসময়, মানে গত 22 বছরের প্রশ্নগুলো সমাধান করব। তো শুরুতেই তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আচ্ছা তোমরা একটা অনুমান করো এই 22 বছরে সরলরেখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টা প্রশ্ন আনুমানিক করতে পারে? হ্যাঁ, তোমরা ভাবতে পারো এটা জেনে তো তোমার কোনো কাজ নাই, তোমার তো পরীক্ষা এটা আসবে না যে বিগত 22 বছর ধরে সরলরেখা থেকে কয়টা প্রশ্ন আসছে, এটা তো আর তোমাদের পরীক্ষা আসবে না। বাট অ্যানালাইসিস হিসেবে আমি জিজ্ঞাসা করতেছি। তোমরা তোমাদের বইয়ের একটা ডায়লগ দিই, তোমরা জেনে অবাক হবে যে এই 22 বছরে এই অধ্যায়টা থেকে অলমোস্ট 42টা প্রশ্ন আসছে। 22 বছরে শুধুমাত্র সরলরেখা থেকে 42টা প্রশ্ন আসছে। দুই একটা প্রশ্ন আমার চোখ থেকে সরেও যেতে পারে, প্রশ্নগুলো কালেক্ট করে একসাথে সাজানো হয় তো, তা আমার হয়তো বা মিস হয়ে যেতে পারে, বাট আমি 42টা প্রশ্ন পাইলাম 22 বছরে। ইভেন 5-6 সেশন, 8-6-7 সেশন, পরপর 2 বছর, পরপর 2 বছর এই সরলরেখা অধ্যায় থেকে 4টা করে প্রশ্ন আসছে। বুঝতে পারছো? বাকিগুলোতে তো 2টা করে আসছে, প্রত্যেক বছর 2টা 3টা করে আসতো, বাট 2 বছর টানা 4টা করে প্রশ্ন আসছে। হ্যাঁ, আগেকার সময় 30টা এমসিকিউ থাকতো, 30টা এমসিকিউ থাকতো, 2019 সাল থেকে 15টা করে এমসিকিউ হয়। এই এতগুলা বছরের মধ্যে শুধুমাত্র 19-20 সেশন, অর্থাৎ 19 সাল, 2019 সালের, আর 20-21 সেশন মানে করোনার টাইমের যে অ্যাডমিশনটা, এই দুইটা সেশনে শুধুমাত্র সরলরেখা থেকে কোনো প্রশ্ন আসে নাই অ্যাডমিশন টেস্টে। আর বাকি বছরগুলোতে সবসময় প্রশ্ন আসে। আবার ওই যে 20-21 আর 19-এ যে আসে নাই, 19-20 এই 2 বছর যে আসে নাই, বাট ঠিকই 22-23-এ 15টা যে এমসিকিউ হয় ম্যাথ ঢাকা ইউনিভার্সিটির কয়নিটে, 15টার মধ্যে থেকে আবার 3টে আবার সরলরেখা থেকে উঠাই দিচ্ছে। বুঝতে পারতেছো তার মানে অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট? মানে এখান থেকে তোমাদের একটা এক্সপেকটেশন নিয়ে যেতেই হবে যে মাল্টিপল প্রশ্ন আসবে, মাল্টিপল প্রশ্ন আসবেই আসবে। তার মানে তোমাদের এতগুলো, অনেকেই তোমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ভয় পাও, তোমাদের বৃত্ত থেকে একটা প্রশ্ন আসেই, বৃত্ত থেকে একটা প্রশ্ন আসেই, সরলরেখা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তার মানে বৃত্ত আর সরলরেখার কনসেপ্টটুকু জানলেই তুমি অ্যাটলিস্ট 2-3-4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো 15টার মধ্যে। বুঝতে পারছো? এখন যে পাবাই পাবা এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না, এগুলো হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে কি, এটা হইতে পারে এরকম একটা প্রেডিকশন নিয়ে তুমি যাচ্ছ। ক্রিকেট খেলা দেখো না, অ্যানালিসিস থাকে, তারা প্রেডিকশন করে দেয় এই প্লেয়ারের এই জিনিসটা উইক জোন, এই ব্যাটসম্যানের এটা হচ্ছে উইক জোন, যেন বোলারকে আগে থেকে বলে রাখা হয় যেন ও এই ব্যাটসম্যানের সামনে ওই উইক জোনে বল করে, তাহলে আউট হইলেও হইতে পারে। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে প্রেডিকশন করতেছি। ঠিক আছে? তো প্রেডিকশন বাদ দিয়ে এখন আমরা অঙ্ক করি। ঠিক আছে, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব একদম টানা সরলরেখার উপর আমরা প্রশ্নগুলো সমাধান করব একদম 1 সাল থেকে শুরু করে 23-24 সেশন পর্যন্ত। তারপর তোমরা দেখো যে কোন টাইপের প্রশ্নগুলো আসে। এইগুলো যদি কন্টিনিউ তুমি সলভ করে যাও তাহলে তুমি বুঝতে পারবা যে সরলরেখা থেকে কোন টপিকটা থেকে, সরলরেখার কোন টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সবসময় হয়ে থাকে। আর একই সাথে তোমার কোশ্চেনগুলো সলভ করা হয়ে যাবে বিগত বছরের, প্লাস তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। তো সবাই রব্বি জিদনি ইলমা পড়ে আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, 3টা বিন্দু দেওয়া, আর 3টা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এই 3টা। এখন বলা হচ্ছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখন দেখো 3টা শীর্ষ জানা থাকলে আমরা ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। কিভাবে ক্ষেত্রফলটা বের করি বলতো? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ, এই যে নির্ণায়কের মাধ্যমে আমরা এই প্রথম কলাম বরাবর সব ভুজগুলোকে লিখি। এই হচ্ছে -5, দ্বিতীয়টার ভুজ হচ্ছে 4, 3 নম্বরটার ভুজ হচ্ছে 7। এই দ্বিতীয় কলাম বরাবর প্রথমটার কোটি, দ্বিতীয়টার কোটি, আর তৃতীয়টার কোটি, এরপর হচ্ছে 1 1 1। এই হচ্ছে অ্যান্সার। পরীক্ষার হলে তো তোমাকে এভাবে রাফে এগুলো তো এত অফিসিয়ালি দেখাতে হবে না, তুমি জাস্ট কি করবা, কোনো মতে এই নির্ণায়কটুকুর মান বের করে হাফ দিয়ে গুণ করবা, মানে 2 দ্বারা ভাগ করবা। বুঝতে পারছো? এখন এটার মান তোমরা কিভাবে বের করবা? যেভাবে ইচ্ছা বের করো, বিস্তার ধরে করতে পারো, ওইভাবে করলে একটু বড় হতে পারে। তোমরা তো আরেকটা কনসেপ্ট জানো, আমি খালি নির্ণায়কটা মান বের করতেছি, হ্যাঁ। তোমরা তো আরেকটা কনসেপ্ট জানো যে আমরা কি করতে পারি, এখানে 0 0 যদি বানাই ফেলি, অর্থাৎ প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দিলে এখানে 0, আবার দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ দিলে এখানেও 0 হয়ে যাবে, তাই না? তাহলে আর কি আমাদের সুবিধা হয় করতে। আচ্ছা, তো আমি তাহলে এখানে কি করলাম, -5 থেকে -4 বিয়োগ দিলে হবে -9, 1 থেকে -5 বিয়োগ দিলে হয়ে যাবে -4, আবার 4 থেকে 7 বিয়োগ দিলে হয়ে যাবে -3, আর 5 থেকে -4 বিয়োগ দিলে -9 হয়ে যাবে। এ হচ্ছে 7 -4। এখন দেখো আমাদের এই সারি কলম বাদ, 9 নং 81, এই সূত্রের মাইনাস, আবার -4 আর -3 গুণ হয়, 3 4 12 হয়।
তো এটা আসতেছে আমাদের কত, 81 আর 10 মিলে হয় হচ্ছে 91, আর 2 মিলে হবে 93, -93। আর আমাদের কি, এটা কখনো নেগেটিভ হইতে পারে না, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে এটা মডুলাস দিয়ে আসবে। আর এটা কি হবে, এই যে হাফটা তো গুণ করা বাকি আছে, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে এখন। তার মানে 93 কে 2 দিয়ে ভাগ করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। এখানে অপশনের দিকে যদি আমরা তাকাই দেখি, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হইতে পারে। এখানে সমস্ততে দেওয়া, তোমরা এটাকে ভাগ করে সমস্ততে নিয়ে যেতে পারো, বাট আরেকটু যদি ঠান্ডা মাথায় মাথা খাটাও যে এটা 71.5 তো জীবনও হবে না। 71.5 তো তোমার, এটা তো 140 প্লাস হয়ে যাবে, আমাদের আসতে হবে 93। তারপর হচ্ছে দেখো, আমরা 50-এর ডাবল করলে 100, এটা হবে না। 48-এর ডাবল 8 দুগুণ হচ্ছে 16, মানে 96 হয়ে যায়। এটা না, এ দেখো 46, 46.5টা দেখো, 46 দুগুণ 92, আর হাফের কারণে আরো 1 হয়ে যাবে, মানে 93, এটা চলে আসবে। তার মানে আমরা বুঝতে পারতেছি কি বলতো, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই 46, মানে হাফ, মানে সমস্তটা আর কি, তাই না, 46.5। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ক্ষেত্রফল বের করার একটা ম্যাথ আমাদের 1-2 সেশনে আসছে। তো আমরা পরের প্রশ্নটা দেখি 1-2 সেশনের। এখানে বলা হচ্ছে যে এ এর কোন মানের জন্য এই রেখাটি এই রেখার সমান্তরাল হবে। তো দেখো এটা আমরা কিভাবে জানি, আমাদের কাছে যদি দুইটা সরল রেখা থাকে, a1x b1y c1 = 0, আর a2x b2y আর c2 = 0। তো আমাদের কাছে যদি কখনো এরকমটা হয়ে যায় a1 ডিভাইডেড বাই a2, b1 ডিভাইডেড বাই b2 আর c1 ডিভাইডেড বাই c2, এটা হয়ে গেলে এটা মানে হচ্ছে একই সরল রেখা নির্দেশ করবে। দুইটা ভিন্ন ভিন্ন রেখা না, একই সরল রেখা নির্দেশ করে, ঠিক আছে। আর যদি এটা হয়ে যায় a1 বাই a2 আর b1 বাই b2, এটুকু মিলছে বাট কনস্ট্যান্টটা মিলে নাই, তখন হয়ে যায় কি বলতো, সমান্তরাল রেখা নির্দেশ করে। দুইটা ঢাল সেম বাট একই না, দুইটা সমান্তরাল রেখা, বুঝা গেছে। মানে এই যে এই কন্ডিশনটা এটা নির্দেশ করে, এটা একটা রেখা যদি হয় আর আরেকটা রেখা যদি হয়, তাহলে ওই যে একটা একটার উপর সমাপতিত হয়, দুইটা একই রেখা নির্দেশ করে। আর এখানে এরকমটা নির্দেশ করে, একটা রেখা যদি এমন হয় আর একটা রেখা হবে ঠিক এর সমান্তরালে, সমান্তরাল মানে যেদিকেই হোক সমান্তরাল হবে, হ্যাঁ। তো আমাদের যেহেতু বলছে রেখা সমান্তরাল হবে, তার মানে আমরা বুঝতে পারতেছি কি বলতো, আমরা বুঝতে পারতেছি এখানে যে x এর সহগটা আর এটা যে x এর সহগটা, আবার এখানকার y এর সহগটা আর এখানকার y এর সহগটা, এই দুইটার যে অনুপাত আমরা বের করব সেম আসতে হবে। তো চলো বের করে ফেলি। তার মানে আমরা লিখতে পারি a-1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু y এর সহগ কত, এখানে a+1 আর এখানে কত 5। দেখো তো এখান থেকে এর মানটা বের হয়ে যাবে না, এটাই অ্যান্সার। আমি না এতক্ষণ বিবৃতি বললাম, পরীক্ষা হলে তো তোমরা ঠাস ঠুস করে এখানে করে ফেলবা। আর গুণনটাও তোমরা অনেকে মুখেই করে ফেলতে পারো, আমি এতটা এক্সপার্ট না ম্যাথের, মানে ক্যালকুলেশনের মুখে আমি করলে অনেক ভুল হয়ে যায়, আমি একটু আস্তে ধীরেই করি। তো এখানে আমি করলে পাবো হচ্ছে 5a - 5, আর এখানে পাবো হচ্ছে 3a + 3। তো এখান থেকে দেখো এখানে 3 আর এখানে 5, তার মানে এখানে পাবো হচ্ছে 2a, আর 5টার পাশে গেলে হয়ে যাবে 8, তার মানে a এর মান আসবে আমার কত 4। তো এটা তো আর এখানে লেখা থাকবে না, রাফে এমসিকিউ তো রাফে করবা, তাই না, প্রশ্নের পাশে করবা। দেখো তোমার প্রশ্নের পাশে এতটুকু জায়গা হলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এখান থেকে তো আর তোমাকে এখানে লেখা আসতে হবে না a = 4, তুমি ডাইরেক্ট বুঝতেছো 4 দাগাই দিবা, বুঝতে পারছো। তো আমরা সমান্তরালের একটা কনসেপ্টের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে 1-2 সেশনে পাইলাম। তো চলো আমরা এখন পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে 2-3 সেশনের। এখানে কি বলা হচ্ছে যে এই রেখার উপর মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই কনসেপ্টটা শিখাই রাখি, কারণ এই ম্যাথটা অনেকবার দেখবে আসবে, এই কনসেপ্টটা অনেকবার ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, লম্ব দূরত্ব বের করা। তো আমরা কি জানি বলতো, আমরা জানি আমাদের কাছে যদি কোনো রেখা থাকে, হ্যাঁ, এই যে পার্টিকুলার পয়েন্টটা থেকে এই রেখার যে লম্ব দূরত্বটা, এটা আমরা কিভাবে বের করি, এই যে লম্ব দূরত্বটা। তো আমাদের কাছে রেখাটা দেওয়া আছে, মানে কি এই রেখার সমীকরণ তুমি জানো। এটা কি একটা সরলরেখার, মনে করো যে আমরা এভাবে একটা সরলরেখাকে প্রকাশ করি, তাই না, x আর y চলকের একঘাত হয়। আর এই বিন্দুটা যেহেতু জানো, তার মানে এটার ভুজ তুমি জানো। তাহলে লম্ব দূরত্ব বের করার কনসেপ্টটা কি দেখো তো, এটা হচ্ছে আমরা মডুলাস দেব, এটা কখনো নেগেটিভ আসবে না, তাই না। এখানে কি হবে, এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করাবা, মানে এখানে x এর জায়গায় ভুজটা বসাবা, y এর জায়গায় এই কোটিটা বসাবা, তাহলে x এর জায়গায় ওইটার ভুজ বসবে, অর্থাৎ x1, আর এখানে by1, আর এই হচ্ছে c টা বসে যাবে।
আর নিচে রুট ওভার এখানে এই যে x এর সহগ কত a, ওইটার বর্গ লিখতে হয়, প্লাস y এর সহগ কত এখানে b, b এর বর্গ। এই হচ্ছে আমাদের লম্ব দূরত্বর ফর্মুলা। এই কনসেপ্টটা দিয়ে এখন আমরা মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। মূল বিন্দু মানে তোমার কাছে অলরেডি বিন্দুটা দেওয়া 0 0 0 0 যদি হয়, তাহলে এখন আমরা যদি লম্ব দূরত্ব বের করতে চাই, এখন যদি আমরা লম্ব দূরত্ব বের করতে যাই, তাহলে কি হবে? 0 0 দিয়ে এটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ হবে। আর এই যে 10 না, এটা কিভাবে লিখতে হবে? এই যে এক পাশ 0 করে নিতে হবে, মানে আদর্শ ফরম্যাটটাতে নিয়ে যাবা, ঠিক আছে? এক পাশ 0 করে ফেলবা। তো এই হচ্ছে মডুলাস দিলাম। এখন দেখো 0 দিয়ে যদি এটা সিদ্ধ করাইতে যাই, 0 * 3 তো বাদ, আবার 0 দিয়ে এটা y, 0 দিয়ে যদি এটা সিদ্ধ করাইতে যাই, এটাও বাদ, তাহলে এখানে থাকবে শুধুমাত্র -10 রুট ওভার এখানে x এর সহগ কত 3 স্কয়ার, আর এটা কত 4 স্কয়ার। তো তোমরা কিন্তু এখন জানো যে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা তো আমাদের পিথাগোরাসের কনসেপ্ট, তাই না? 3 4 5 পিথাগোরাসের নাম্বার, ডাইরেক্ট এখানে 5 বসাই দিতে পারো, সমস্যা নাই। এই হচ্ছে 5 আর উপর থেকে আসবে 10। মডুলাসের কারণে মাইনাসটা আর আসবে না আমাদের, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো এখান থেকে আমরা বুঝতেছি আমাদের অ্যান্সার আসবে কত 2। বুঝাইছে? এই লম্ব দূরত্বটা আগে থেকে বলে রাখলাম, কারণ এটা বারবার আসবে। আর যেহেতু তোমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করা দেখতেছো, এই সব বেসিক তোমরা জানো, তো অনেকে বড় হইতে পারো, বাট একবার আর কি দেখাই নিচ্ছি। তো পরেরটা দেখো, আমাদের আবার 2-3 সেশনের। এখানে বলা হচ্ছে যে এই বিন্দুগামী আর এই রেখার সাথে লম্ব রেখার সমীকরণ। তো তোমরা তো জানো আমাদের রেখা যদি সমান্তরাল হয়, দুটো রেখা যদি সমান্তরাল হয়, তাদের ঢাল কি আসে? সেম আসে, একটু আগে বললাম। আর দুইটা রেখা যদি লম্ব হয়, তাহলে ঢালদ্বয়ের গুণফল আসে হচ্ছে -1। ঢালদ্বয়ের গুণফল কি আসবে? -1। তো লম্ব রেখা কিভাবে জানি বের করে? এই রেখার লম্ব রেখা কিভাবে বের করতে হয় বলো তো? এই রেখার লম্ব রেখাটা বের করতে হবে, এই যে এখানে x আর y লিখবা, এই যে সহগগুলো এক্সচেঞ্জ হবে, x আর y এর সহগগুলো কি হবে? এক্সচেঞ্জ হবে। তার মানে এই 2টা এখন y এর কাছে যাবে, আর এই 3টা এখন এখানে আসবে, সবসময় এভাবে এক্সচেঞ্জ হবে লম্ব রেখাটা বললে। আর এইখানে যে চিহ্নটা হবে x আর y এর মাঝখানে, এটা উল্টায় যাবে, মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। এতটুকু হচ্ছে তুমি শিওর। এরপর তোমরা কি লিখতে বলো তো? এভাবে প্লাস কে লিখতে, তাই না? প্লাস কে ইকুয়াল টু 0। এই হচ্ছে লম্ব রেখাটা, এই রেখার লম্ব রেখাটা হচ্ছে এইটা। এরপর এখন কি করতা? এই যে এই বিন্দুগামী, তাই না? তাহলে এই রেখাটা এই বিন্দু দিয়ে যায়, এরপর সিদ্ধ করে কে এর মানটা বের করতা, তাই তো? তো এখন তোমাদেরকে আমি বলে রাখি, এইভাবে এমসিকিউ এর জন্য এত পেঁচাবা না। এমসিকিউ এর জন্য জাস্ট এই কাজটা করবা, এক্সচেঞ্জ করবা, এরপর কে এটা লিখবা না, এখানে ইকুয়াল টু লিখবা, ঠিক আছে? এখানে ইকুয়াল টু লিখবা। এখন তুমি কি করছো? এই যে নতুন যে জিনিসটা তুমি লিখলা, এই যে বিন্দুটা দেওয়া, এটা দিয়ে এখনই সিদ্ধ করাবা এই পাশে, এই বিন্দুটা দিয়ে এটাকে এখনই এই পাশে সিদ্ধ করাবা, তাহলে এক লাইনে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। কিভাবে? এখন যদি সিদ্ধ করাও, 3 × 3, আর 1 তো y তো হচ্ছে কোটি তো -1, তাহলে -2, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 3x + 2y হচ্ছে 1 আসবে। 3x + 2y হচ্ছে 1, তার মানে দেখো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? কি বললাম আমি এখানে? ডাইরেক্ট কিভাবে বের করার প্রসেসটা? লম্ব রেখা বললে জাস্ট এক্সচেঞ্জ করবা, চিহ্ন চেঞ্জ করবা, ইকুয়াল, এখানে কে লিখবা না, ইকুয়াল দিয়ে দিবা। এরপর নতুন যে জিনিসটা লিখলা, এটা না কিন্তু, এটা বাদ, নতুন যে জিনিসটা লিখলা ওই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করাই দিবা, ওইটাই তোমার অ্যান্সার। যদি বলতো সমান্তরাল রেখা, যদি কি বলতো? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা বললে তো আমার এতটুকু কোনো চেঞ্জ হয় না, তাহলে ওই যে এভাবে লিখতা 2x - 3y, কোনো চেঞ্জ হতো না। এইখানে ইকুয়াল টু দিয়ে এই যে নতুন জিনিসটা যেটা লিখলা, ওইটা দিয়ে কি করবা? সিদ্ধ করাই দিবা, ওইটাই কি কে এর মানটা দিয়ে দেবে। বুঝতে পারছো? তো যেহেতু লম্ব রেখা বলছে, তাহলে এটুকুই, সমান্তরালটা এখানে না লিখি, বাট এটা আমার বিশ্বাস তোমরা এমনিতেও পারবা। তো চলো আমরা এখন স্লাইডের 5 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 3-4 সেশনটা দেখি। দেখো 1 2 আর 2 3, এই 2 বছরে কিন্তু 4টা প্রশ্ন চলে আসছে অলরেডি। এখন হচ্ছে 3-4 সালে আমরা ঢুকলাম। 5 নাম্বার প্রশ্ন এখানে বলতেছে যে এই সরলরেখা দ্বারা আবদ্ধ অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ নির্ণয় করো। এই যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের যে কনসেপ্টটা, ওইখানে আমরা সরলরেখা সমীকরণ কিভাবে পাই বলতো? ওই x/a + y/b কি হয় বলতো? 1 হয়। আমি কিন্তু প্রশ্ন সলভের সাথে সাথে একটু একটু বলে দিচ্ছি যে কিভাবে কোনটা থেকে কি হয়, এগুলো কিন্তু তোমরা এমনিতেও জানো। তো এখন a আর b এদের কি বোঝায়? a হচ্ছে x এর কর্তৃত্ব অংশ, b হচ্ছে y এর কর্তৃত্ব অংশ, তাই না? যদি আমার a ও পজিটিভ b ও পজিটিভ হয়, তাহলে যে এটা হচ্ছে যে এটা a এটা b। আর অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ কোনটা বলতো? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ হচ্ছে যে এটা y অক্ষকে এখানে ছেদ করে, x অক্ষকে এখানে ছেদ করে, x অক্ষকে এই রেখা এখানে ছেদ করে, y অক্ষকে এই রেখা এখানে ছেদ করে, এই যে এতটুকুটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ। তুমি যদি এতটুকু পরিমাণ জানো a, এতটুকু যদি b,
এখন এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাই না? এক্স অক্ষ y অক্ষ আর রেখাটা দ্বারা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তো এই ত্রিভুজের এই অতিভুজটাই কি বলতো? অক্ষদ্বয় খণ্ডিত অংশ। অতিভুজ তুমি কিভাবে বের করবা? একদম বাচ্চাদের মতন না, √a² + b², √a² + b²। এখন a b এর মান তোমার বিভিন্ন রকম আসতেই পারে, প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে। যেমন আমার যদি এর মানটা নেগেটিভ আর ওয়াই এর মানটা পজিটিভ আসে, তাহলে আমার চিত্রটা আসবে এমন, এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি খণ্ডিত করে, এর মানটা নেগেটিভ আর ওয়াই এর মানটা পজিটিভ আসবে। তো এটা মাইনাস আসুক সমস্যা নাই, আর এটা প্লাস আসুক সমস্যা নাই, বাট এই যে খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হয় না। তাহলে এটা আমার কি আসবে দেখো তো, -a² + b²। মানে আলটিমেটলি কি বলতো? আলটিমেটলি আমার হচ্ছে ওই পিথাগোরাসের ফরম্যাটে আসবে, আর এই মাইনাসটা আমরা না নিলেই চলবে। ঠিক আছে? তোমার চিত্র এমনও হইতে পারে, এই যে এক্স অক্ষেও মাইনাস, ওয়াই অক্ষেও মাইনাস, অর্থাৎ এরকম এক্স অক্ষেও ঋণাত্মক দিকে খণ্ডিত হয়, ওয়াই অক্ষেও ঋণাত্মক দিকে খণ্ডিত হয়। এটা -a - b। তারপরে এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কি আসবে? এভাবেই তো আসবে। তো এইটাই, ঠিক আছে? তো আমরা তাহলে কি করব? আমাদেরকে যে সমীকরণটা দেওয়া, এই যে 3x + 4y, ওইটাকে সাথে সাথে ওই পাশে 12টা ওই পাশে পাঠিয়ে দিই, কারণ আমাদের এই ফর্মেটে আনতে হবে। এখন 12 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 12 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে 3 আর 12 মিলে 4 হবে, আর y আর 12 মিলে এখানে 3 হবে, এই হচ্ছে 1। তো এই হচ্ছে আমার a এর মান, এই হচ্ছে b এর মান। খণ্ডিত অংশ কি আসবে? √a² + b²। তাহলে এই হচ্ছে 4² + 3²। এটা কত? পিথাগোরাসের নাম্বার আবার, তাই না? 3 4 5, তাই না? 3 আর 4 স্কয়ার যদি যোগ হয়ে রুট হয়, তাহলে 5 আসবে। 4 4 এই যে 16, 3 3 9, 25, √25 করলে 5 আসে। দেখতেছো প্রশ্নগুলো কিন্তু অনেক সহজেই আসতেছে, জাস্ট একটু পড়তে হবে, হালকা একটু পড়লেই চলবে। আর প্র্যাকটিস থাকতে হয়, এই হাতে কলমে ক্যালকুলেশনের প্র্যাকটিস থাকতে হয়। অনেক আবার ভয় পাও যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটর এলাও নাই, কি করবো হ্যান ত্যান হাবিজাবি, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি। বাট এতটাও কোনো মানে কি বলবো, আসমানি কোনো কিছু থাকবে না যে তুমি ক্যালকুলেশনে আটকায় থাকবে প্রত্যেকটা ম্যাথে। অনেক ম্যাথ আছে তোমার দেখার সাথে সাথে অ্যান্সার বের হয়ে যাবে, কিছু ম্যাথ থাকবে তোমার ক্যালকুলেশনে আটকাবে, কিছু ম্যাথ। এখন পরীক্ষা হলে তুমি যদি মানে তেরামি করে ওই কিছু আটকানো ম্যাথ নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু চান্স হবে না। তোমাকে পরীক্ষা হলে বুঝতে হবে কোন ম্যাথে তুমি আটকাইতে পারো। ওইটাতে তুমি যদি বুঝতে পারো আটকে যাচ্ছ, ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তুমি বুঝতে পারো এই প্রশ্নে তুমি আটকে যাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে? এটা সাথে সাথে স্কিপ করে পরেরটা যেতে হবে। এরপরে তোমার সব অ্যান্সার শেষে যদি টাইম থাকে তাহলে তুমি ব্যাক আসো, আর টাইম না থাকলে ওইটা শেষ, ওইটা টাটা বাই বাই, ওই প্রশ্নের দিকে তাকাইতে হবে না, ওইটা না অ্যান্সার করেও চান্স পাওয়া যায়। আচ্ছা এখন দেখো, এখানে বলা হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো এই মাত্রই করলাম না, দেখো 2-3 সেশনে আসলো লম্ব রেখার দূরত্ব, তাই না? লম্ব রেখা, সরি, এটা 2-3 সেশনে আসলো যে মূল বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব রেখার দূরত্ব। ঠিক তার পরের বছরে কিন্তু 3-4 সেশনেও কিন্তু আবার আসছে যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা কত। তো ফার্স্ট বের করো। এখন তাহলে সূত্র তো লিখবো না, কি লিখবো? এই যে মডুলাস দেবো এখানে, এই এক্স এর মান বসে 4, তাহলে 4 5 20, ওয়াই এর মানটা বসবে এই যে এটা 12 দুগুণ 24, আর এটা তো -3, তাই না? যে বললাম না একবার 0 করে নিতে হবে। √ এই যে এটা 5² আর 12², এটা তোমরা অনেকে চালাক হলে লিখে দিবা, ডাইরেক্ট 13 লিখে দিতে পারো, তাই না? 5 12 13, এটাও কিন্তু পিথাগোরাসেরই নাম্বার। তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু দেখছো মানে এমন ভাবে সেট করা থাকে যেন তুমি মুখেও পারো। হ্যাঁ, কিছু থাকবে যে মাঝে মাঝে মিলবে না, অপশনও ওইভাবেই থাকবে, বাট ম্যাক্সিমাম টাইমে দেখবে যে তুমি যেই কনসেপ্টগুলো জানো ওইগুলো দিয়েই কিন্তু ম্যাথগুলো সাজানো। তো এখানে তো আসবে 13, আর উপরে দেখো কত আসে, 20 থেকে 4 গেলে কত হয়? সরি, 20 থেকে 24 গেলে কত হয়? -4, -4 আর -3 মিলে -7। তো এখানে তো মডুলাস দেওয়া, তার মানে অ্যান্সার 7/, মডুলাসে তো আর মাইনাসটা কাউন্ট করবো না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7/13। বুঝা গেছে? তো চলো আমরা পরেরটা দেখি। 7 নাম্বার, এটা হচ্ছে 4-5 সেশনের, তাই না? আগেটা ছিল 3-4, 3-4-এ 2টা আসছে, এখন আমরা চলে গেলাম 4-5 সেশনে। 7 নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। 2,3 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তার মানে ওই যে আমাদের ওই যে এই কনসেপ্টের এই যে এইটা না, অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী খণ্ডিত অংশ, যে এইটুকু কি হচ্ছে বলতো, একটা পার্টিকুলার পয়েন্টে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই যে এরকম হচ্ছে, এটা এই যে আমাদের সরলরেখাটা এই বিন্দুতে কি হচ্ছে? সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে এইটা আর এইটুকু সেম সেম, এতটুকু আর এতটুকু দৈর্ঘ্য সেম সেম 2,3 বিন্দুতে।
তো এইখানে সবার আগে আমি যে জিনিসটা তোমাদের সাজেশন করব বা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি আগে অপশন টেস্ট করবা। তোমার ম্যাথ তাহলে করতে হবে না, আগে হচ্ছে অপশন টেস্ট করো। তার মানে তোমার 2,3 বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করে, যেহেতু সমদ্বিখণ্ডিত হচ্ছে রেখাটা ওই বিন্দুতে। এখন দেখবা তোমার অপশনের কোনটা ওই বিন্দুতে একটু সিদ্ধ করা যায়। যদি দেখো যে একটাই সিদ্ধ হয় আর বাকিগুলো সিদ্ধ হচ্ছে না, ওই একটাই তোমার অ্যান্সার, এটাতে তোমার অঙ্ক করতে হবে না, বুঝতে পারছো? আর যদি দেখো দুইটা চলে আসছে তখন একটু তাড়াতাড়ি করে অঙ্কটা করে নিবা। আর ম্যাক্সিমাম টাইমে একটা দিয়ে হয়ে যায়, টেস্ট অপশনগুলো এভাবে আর কি থাকে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে। তো চলো আমরা যদি অপশন টেস্ট করি, এখানে দেখো 2 2 4 হবে আর 3 3 3 9 হবে। বলো 4 আর 9, 9 আর 4 যোগ হয় কত হয়? 13, 13 থেকে 12 গেলে কি শূন্য হয়? না, তার মানে এটা হবে না। এখন এটা দেখো 3 2 6, আবার হচ্ছে 3, আবার 3 2 6, 6 6 মিলে 12, 12 থেকে 12 বিয়োগ গেলে 0 হয়, তার মানে এটা হইতে পারে। এখানে একটু ফুটা দিলাম, ঠিক আছে? ও ভালো কথা, পরীক্ষার হলে কিন্তু অপশনে ভুলেও দাগাবা না, তুমি রাফ করো, দুনিয়ার ইচ্ছা মতন রাফ করো, অপশনের মধ্যে কোনো ফোঁটা দিবা না, টিক চিহ্ন দিবা না। এটা না আমি এমনি দেখাচ্ছি, তুমি তো এটা হচ্ছে প্রশ্নের পাশে রাফ করতে থাকবা, ঠিক আছে? এখানে এইগুলো ভুলেও পরীক্ষা হলে প্রশ্নের কাজটা করবা না, কারণ এখানে তোমার পরীক্ষা যদি চায় পরীক্ষক ক্যান্সেল করে দিতে পারে। পরীক্ষার হল থেকে এমসিকিউ দাগা নিয়ে আসা যাবে না প্রশ্নে। তুমি প্রশ্ন ইচ্ছা মতো রাফ করো, যত ইচ্ছা রাফ করো, অপশনে কিছু করো না, ঠিক আছে? অপশনের পাশেও রাফ করো তাও চলবে, বাট এরকম ফুটা টিক্কা এগুলো দিও না, ঠিক আছে? আচ্ছা, মানে তুমি এই টেস্টগুলো এখানে করবে, আমি এখানে উপরে উপরে করতেছি। আচ্ছা, এটা হইতে পারে। এরপর এখানে যদি আমি টেস্ট করি, 2 2 এখানে আসবে হচ্ছে 4, আর এটা কত আসে দেখো তো, 3 3 9, আবার দেখো 9 আর 4 মিলে 13 হয়, 13 থেকে 6 গেলে কি শূন্য হয়? হয় না, এটা বাদ। আর তারপরে এটা দেখো 3 2 6, আবার কত আসে দেখো, এখানেও 3 2 6 -6, এটা কি 0 হয়? এটা হয় না, তাহলে তোমার অ্যান্সার হবে বি। যদি তোমার একাধিক অ্যান্সার সিদ্ধ হয়ে যেত, এই বিন্দু দিয়ে যদি একাধিক জিনিস সিদ্ধ হয়ে যেত, তাহলে তোমাকে একটু অঙ্কটা করে নিতে হইতো, বাট এখন তুমি অপশন টেস্টেই চালাতে পারো। এখন আমি ধরে নিচ্ছি তোমার পরীক্ষা হলে মিলে নাই, মানে একাধিক তোমার অপশনটা মানে সিদ্ধ হয়ে গেছে, তাহলে কি করবা? তাহলে এই অঙ্কটা একটু করবা। যেমন এটা আমাদের যেহেতু অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, তার মানে আমরা চিন্তা করবো এতটুকু এ আর এতটুকু হচ্ছে বি, তার মানে এই বিন্দুটা হচ্ছে কি বলতো a, 0, আর এই বিন্দুটা হচ্ছে কি বলতো 0, b, 0, b, তাই তো? তো আমি যদি a এর মান আর b এর মান জানি, তাহলে তো আমার অ্যান্সার শেষ। এই যে x/a আর y/b ইকুয়াল হচ্ছে 1, তাই না? x/a প্লাস y/b ইকুয়াল হচ্ছে 1, এটাই তো আমার অ্যান্সার। আমার হাতের লেখাটা যথেষ্ট খারাপ, বুঝছো? একটু সুন্দর করে লিখে দিই। তো a আর b এর মানটা জানতে পারলেই তো অঙ্ক শেষ। এখানে দেখো তুমি a b এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে বের করে ফেলতে পারবা? এই দেখো এটা মধ্যবিন্দু না, আমরা মধ্যবিন্দুর ভুজ কিভাবে বের করি? যেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হয়, ওই দুইটা বিন্দুর ভুজ যোগ করে ডিভাইডেড বাই 2 করি। তার মানে a আর 0 যদি যোগ করি, a + 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস হচ্ছে 2, তার মানে a এর মানটা 4, তাই না? আবার দেখো মধ্যবিন্দুর কোটি কিভাবে বের করি? যেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, ওই দুইটা বিন্দুর কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিই, 0 + b ডিভাইডেড বাই 2 ইকুয়ালস হচ্ছে 3, তার মানে দেখো b এর মানটা 6। এই 4 আর 6 তুমি এখানে বসে দাও, x/4 y/6 ইকুয়াল হচ্ছে 1, ওইটাই তোমার অ্যান্সার চলে আসবে। একটু লসাগু করো, তোমার অ্যান্সার চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার সংযোগ সরলরেখার, এখানে একটু বানানটা ভুল ছিল, আমি ঠিক করতে ভুলে গেছি। এটা হবে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তোমাদের যদি বিশ্বাস না হয় যে আমি এমনি লিখতেছি, তোমরা দেখো 4-5 সেশনের লম্ব সমদ্বিখণ্ডকই বলছে, এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো 1, -1, 2, 4। আবার তোমরা বলতে পারো যে ভাই আপনি এখন কিভাবে তাড়াতাড়ি চেক করে অ্যান্সার বললেন? বিষয়টা হচ্ছে এমএস ওয়ার্ডে যখন ছিল তখন আমি ঠিক করছিলাম এটা, ওই যে ওই টাইমে ভুল আসছিল তো চোখে পড়ছিল। এটাই পাওয়ার পয়েন্টে যখন নিছি, পাওয়ার পয়েন্টে আমি ভুলে গেছিলাম নিতে, এই যে এটা দেখেই মনে পড়ছে যে পাওয়ার পয়েন্টের কাজটা তো করি নাই। আচ্ছা, যাই হোক, ওগুলো অফ টপিক, আমরা পরে ব্যাক করি। এখানে বলতেছে দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ। তার মানে তোমার কাছে এরকম দুইটা বিন্দু দেওয়া, 1, -1 আর হচ্ছে 2, -4। এদের যে সংযোগ সরলরেখাটা, রেখাটা ধরো এটা। এখন লম্ব সমদ্বিখণ্ডক, দেখো এই রেখার উপর তো অনেক লম্বই আঁকা যায়, বাট কোন লম্বটা সমদ্বিখণ্ডক, মানে এই রেখাকে দুই ভাগ করবে একদম, তাহলে মাঝখান দিয়ে যেটা যাবে, এই সমীকরণটা তোমার কাছে জানতে চাইছে।
তো এইটা কিভাবে করবা? এটা হচ্ছে আমি জয়কলির যে ইয়াটা দেখতেছিলাম, এটা তো অনেকভাবে করতে পারো, তোমরা এটা দেখছো, এটা খুবই কমন একটা ম্যাথ। জয়কলির যেখানে তাড়াতাড়ি করে অ্যান্সারটা বের করছিল, তারা এই কাজটা করছিল যে এই মধ্যবিন্দুটা বের করছে। কি করছে? মধ্যবিন্দুটা বের করছে। মধ্যবিন্দু বের করার কিন্তু কোনো প্যারা নাই। এই যে এই ভুজ ভুজ যোগ হয়ে 3 হবে ডিভাইডেড বাই 2, এই -4 আর 4 যোগ হয়ে 3 হবে ডিভাইডেড বাই 2। তারপর এই যে আমার রেখাটা মানে লম্ব রেখাটা, আমার তো সব রেখাটা আর লম্ব সমদ্বিখণ্ডক না। যেমন এই রেখাও তো লম্ব, বাট এটা তো আর লম্ব সমদ্বিখণ্ডক না। একদম মাঝখান দিয়ে যে লম্বটা যাবে সেটা লম্ব সমদ্বিখণ্ডক। তো এরপর হচ্ছে অপশনে বসে বসে টেস্ট করছে, ঠিক আছে, অপশন টেস্ট ঠিক আছে। বাট এখন দেখো, ইভেন আমিও তো অপশন টেস্টই করছি একটা টাইমে। বাট এখানে যখন ভগ্নাংশ আসছে, আমাদের ভগ্নাংশ আসলে কিন্তু প্যারা হয়ে যায়। দেখো তুমি ভগ্নাংশ নিয়ে যে এক্স এর মান 3/2, ওয়াই এর মান 3/2 3 এভাবে ভগ্নাংশ নিয়ে কিন্তু সিদ্ধ করাতে যে টাইম কিল হয়ে যাবে। তো এর চেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, তুমি একটু ফার্স্ট এই মধ্যবিন্দু ধরো তুমি বের না করলা, তুমি একটু ফার্স্ট এক কাজ করো, তুমি এই রেখাটার ঢাল বের করো, এই রেখার ঢাল কত আসে। যারা হয়তো বা প্রথম দেখবেন তাদের কাছে মনে হতে পারে এটা লং প্রসেস, বাট এটাই আমার কাছে ভালো লাগে কেন জানি, এই জন্য তোমাদেরকে বলতেছি। আর যারা পারো ওদের কাছে এটা ভালো লাগবে। তো এই দুইটা বিন্দুর যে ঢাল, এই সংযোগ রেখার ঢাল, এটা কিভাবে বের হবে? ঢাল আমরা কিভাবে বের করি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো এই 4 থেকে 1 বিয়োগ দিলে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, আর এখানে 2 থেকে 1 বিয়োগ দিয়ে হয়ে যাবে 1। এটা হচ্ছে আমার এই রেখার ঢাল। এই রেখার ঢাল কত আসছে? 5। এখন এই লম্ব রেখার ঢালটা কত হবে বলো তো? আমরা তো জানি দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয়? -1। ঢালের গুণফল কি হয়? -1। তো এই রেখার ঢাল কত আসবে? এখন এই রেখার ঢাল যদি m প্রাইম হয়, তো তোমরা আবার এই কাজটা করতে যাও না, m প্রাইম ইকুয়াল টু -1 ধরে এরপর বের করবে। এত টাইম কিল করার দরকার নাই, এই জিনিসটা মাথায় রেখো। আমি ডাইরেক্ট লিখে দেখো, এই রেখার ঢাল কি আসবে জানো? এটা কত আসছে? 5/1 না? এটাকে উল্টাই লিখবা, মানে 1/5। আর এখানে চিহ্নটা কত? প্লাস না, এখানে লিখবা মাইনাস। এটা খুবই কার্যকর, এটা অনেকেই তোমরা জানো এই কাজটা কিভাবে করা হয়। একটু আবার বলে রাখি, ধরো তোমার কাছে একটা রেখা, ওই রেখার ঢাল হচ্ছে -2/3। তাহলে এই যে এটা একটা রেখা, এই লম্ব রেখা, যে যতগুলা লম্ব রেখাই হোক না কেন, প্রত্যেকটা লম্ব রেখার ঢাল কি আসবে জানো? এটা তো এই রেখার ঢাল, এই প্রত্যেকটা লম্ব রেখার ঢাল আসবে হচ্ছে, এইটাকে উল্টায় লিখবা, অর্থাৎ 3/2 করবা, আর চিহ্নটা উল্টায় লিখবা, অর্থাৎ প্লাস দিয়ে দিবা। তাহলে দেখো এই যে এটা গুণ করে দেখবা -1ই আসবে। তো এইভাবে হচ্ছে লম্ব রেখার ঢাল বের করা যায় খুব শর্টকাটে। তো আমাদের রেখার ঢাল আসতে হবে এটা, আমাদের রেখার ঢাল আসতে হবে এটা। এখন এইখান থেকে দেখো কোন রেখার ঢাল এটার সাথে ম্যাচ খায়, কোন রেখার ঢালটা এটার সাথে ম্যাচ খায়। তো আবার কোন একটা রেখা থেকে আমরা ঢাল কিভাবে বের করতে পারি? এটা শর্টকাটটা কি বলতো? এই যে এরকম সমীকরণ থেকে ঢাল বের করার প্রসেসটা হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই y এর সহগ। তো এখানে একটু ট্রাই করে দেখি এখানে ঢালটা কত আসবে। এখানে x এর সহগ কত? এই যে মাইনাস দিলাম, x এর সহগ 1, y এর সহগটা কত? 3। -1/3, এটা তো ম্যাচ খায় না। এখান থেকে দেখো, এখানে মাইনাস দিলাম, x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 5, এটা ম্যাচ খায়। পরের গুলা এটাও হবে না। এখানে দেখো, এখানে তো 3, 1/3 আসছে, তো আমার লাভ নাই, আমার 5 লাগবে, 1/5। মাইনাস দিলাম, x এর সহগ 1, y এর সহগ -5, তো মাইনাস মাইনাস কাটাকাটি যে 1/5, আমার লাগবে হচ্ছে মাইনাস, এই যে এইটা। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, এখানেও কিন্তু সমস্যা আছে, কি জানো? কারণ বাকি সব রেখার ঢালই তো হচ্ছে এটা আসবে। তা আমি কিভাবে বুঝবো লম্ব সমদ্বিখণ্ডক? তাহলে হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তখন অবশ্যই যেতে হবে, সিদ্ধ করে নিতে হবে। বুঝা গেছে? মধ্যবিন্দু দিয়ে কি করতে হবে? সিদ্ধ করাইতেই হবে। বাট আমাদের অপশনে এত ঝামেলা নাই। যদি তুমি দেখতে যে একাধিক রেখার ঢাল মিলে গেছে, মানে সাপোজ ধরো এই রেখাটার ঢাল আসছিল -1/5, এটাও আসছে -1/5, তাহলে কোনটা হবে অ্যান্সার? তখন একটু সিদ্ধ করাই নিতে হবে। বুঝতে পারছো? একটাকে সিদ্ধ করাইলেই তখন কি হয়ে যাবে বলতো? যদি মিলে যায় তাহলে তো ওইটাই অ্যান্সার, আর না মিলে আরেকটা অ্যান্সার। কি বললাম? যদি এটা দিয়ে সিদ্ধ করায় মিলে যায় বি নাম্বারটা, তাহলে তো বি নাম্বারই অ্যান্সার। যদি বি নাম্বার না মিলে, এ আর সি তো এমনিই বাদ, ডি নাম্বারটা ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরে ম্যাথে করি। কি বাদ দিয়ে গেলাম একটা? না, দেখো 9 নাম্বারটা এখানে বলতেছে কি বলতো? এই তিনটা রেখা একই সরলরেখায় অবস্থান করলে, আগেটা কত সেশন ছিল? 4-5, তাই না? দেখো 5-6 সেশনে হচ্ছে 4টা প্রশ্ন আসছে। বিশ্বাস না হলে দেখো, যে 5-6 সেশন, 9 নাম্বারটা, 10 নাম্বারটা 5-6 সেশন, 11 নাম্বারটা 5-6 সেশন, 12 নাম্বারটা 5-6 সেশন। বুঝতে পারছো? ইভেন তোমরা এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখবা, তোমাদের তো হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলো কিভাবে থাকে? ইয়ার ভিত্তিক যখন দেখবা,
তখন দেখতে পারবা 5-6 সেশনের সরলরেখা থেকে আসলেই 4টা প্রশ্ন আসছে। এরপরের বছরও 4টাই আসবে 6-7 সেশনে, বুঝছো? আচ্ছা আমরা এটা শুরু করি। এখানে বলা হচ্ছে এই তিনটা বিন্দু যদি একই সরলরেখা অবস্থান করে তাহলে কি হবে, সমীকরণ জানতে চাচ্ছে। তিনটা বিন্দু কি বলতেছে, একই সরলরেখা অবস্থান করবে। সাপোজ হচ্ছে এরকম তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান করার কনসেপ্ট কিন্তু তোমরা জানো যে এদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলটা, মানে এদের দ্বারা আবদ্ধ হচ্ছে ক্ষেত্রফলটা, সেটা আসবে 0। ওইটা দিয়ে তোমরা করতে পারো, ওইটা দিয়েও তোমরা কি করতে পারো। এছাড়াও আমি কিন্তু, আচ্ছা তোমরা তোমার অ্যাডমিশন তোমরা তোমার পাও নাই, আমি হচ্ছে এই যে সরলরেখার যে প্লে লিস্টটা কমপ্লিট করতেছি এইচএসসি 25-26 ওদের জন্য, ওইখানে কিন্তু শিখাইছিলাম যে তিনটা রেখা যদি একই রেখা অবস্থান করে, সরি তিনটা বিন্দু যদি একই রেখা অবস্থান করে তাহলে হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর ঢাল নিবা। ধরো এই দুইটা বিন্দুর ঢাল পাইলা হচ্ছে এম, আবার এই দুইটা বিন্দুর ঢাল তুমি কি পাবা, এম পাবা, ঢাল সেম আসবে কারণ ওরা তো একই রেখা অবস্থান করে। ধরো এই যে এক্স অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করতেছে, এই দুইটা বিন্দুর রেখার ঢালটা এই যে থিটা কোণ উৎপন্ন করতেছে। আবার দেখো এই দুইটা বিন্দুর রেখার ঢালটাও কি, দেখো এই এক্স অক্ষের সাথে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকো, একই কোণ উৎপন্ন করবে, তাহলে ঢাল কি আসবে বলো তো, সেমই আসবে। তো আমরা তাহলে যে দুইটা করে বিন্দু নেব, সরি আমরা দুইটা করে বিন্দু নেব, তারপর এদের ঢালটা বের করে ইকুয়াল ধরে নেব। তো সাপোজ আমি ধরো এইটা এটা যদি ঢালটা নেই, এই দুইটা বিন্দুর ঢাল কিভাবে বের করবো, যে কোটি দ্বয়ের অন্তর মানে 3 - y 2 - x ইকুয়াল টু আসবে এই দুইটার ঢাল, অর্থাৎ -1 থেকে -3 বিয়োগ যাবে আর 5 থেকে 2 বিয়োগ যাবে। তো তাহলে আমরা কি লিখতে পারি, 3 - y আর 2 - x ইকুয়াল টু উপরে কত আসে দেখো তো, -4, আর নিচে কত আসে দেখো তো 3, আর গুণন করে দিই 3 × 9 -3y, আর এখানে 4 × 2 -8 প্লাস 4x, দেখে তো চলে আসতেছে 4x, যে প্লাস 3y হবে, সব একপাশে নিয়ে যাই, সব যদি একপাশে নিয়ে যাই তাহলে 4x -3y পাশে যাবে প্লাস 3y, -8 তো এমনি আছে, আর -9 ওই পাশে গেলে মানে 9 ওই পাশে গেলে -9 হয়ে যাবে, 9 আর 8 মানে 17, -17 = 0। তার মানে এটা কোনটার সাথে যায়, 4x + 3y, তাই না, 4x + 3y বি নাম্বারটা যায়, তাহলে হচ্ছে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এছাড়াও তোমরা যে আবদ্ধ ক্ষেত্রফল 0 হবে নির্ণায়কের মাধ্যমে এটা করতে পারো, এটাই অ্যান্সার আসবে। আচ্ছা তো এখন আমরা পরেরটা দেখি, 10 নম্বর 5-6 সেশন। এখানে বলতেছে যে এই বিন্দু দ্বয়ের সংযোগকারী সরলরেখা যে বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। এটা তো বাচ্চারাও পারে, সরলরেখা করছে আর এটাও করো না, এটা হইতে পারে বলো, এটা তো হইতে পারে না। এই অন্তর্বিভক্ত করলে আমরা বিন্দু কিভাবে বের করি, যত অনুপাতে বিভক্ত হচ্ছে নিচে এভাবে যোগ করে লিখি, তাই না, নিচে কি লিখি, এভাবে যোগ করে লিখি, উপরেও সেম জিনিসটা লিখবা, একটু গ্যাপ দিবা, উপরেও সেম জিনিসটা লিখবা, একটু গ্যাপ দিবা। যদি বহির্বিভক্ত করতো 5:3 অনুপাতে বহির্বিভক্ত করতো তাহলে যে স্থানাঙ্ক কিভাবে বের করতাম, বহির্বিভক্ত করলে এখানে বিয়োগ দিতে হবে অনুপাতটা, এটা যদি 5:3 বহির্বিভক্ত করতো তাহলে এখানে 5 - 3 5 - 3, উপরেও 5 একটু গ্যাপ দিয়ে -3 5 একটু গ্যাপ দিয়ে -3। এখন এখানে দেখো আমি ভুজ লিখতেছি, তাই না, এই যে স্থানাঙ্ক বের করতেছি তার ভুজ। এখানে প্রসেসটা কি, এইটা তোমার এ আর এটা হচ্ছে তোমার বি, মানে এটা প্রথম বিন্দু আর এটা দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দু। তো এখানে তোমাকে আগে দ্বিতীয় বিন্দুর ভুজ লিখতে হবে, অর্থাৎ x2, আর এখানে লিখতে হবে x1, আর এখানে যখন কোটি লিখবা এখানে তোমাকে লিখতে হবে y2 আর এখানে হবে y1, আগে দ্বিতীয়টা আগে আসবে, এটাই আর কি। তো এখানে x2 কত দেখো তো × 9, আর এখানে x1 কত দেখো তো × 3, এখানে y2 কত দেখো তো 12, y1 কত দেখো তো 4। এইটা একটু হিসাব করে লেখো, তোমার অ্যান্সার শেষ। কিভাবে দেখো, আরেকটা জিনিস খেয়াল রাখো, এখানে একটা ভুজও মিলতেছে না, একটা কোটি মিলতেছে না, তুমি একটা ভুজ যদি মিলে যায় ওইটা অ্যান্সার, কোটির হিসাব করতে হবে না, কোটির হিসাবটা করতে হবে না, একটু আজানের গ্যাপ দেই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে ভুজ আর কোটি একটা না, যেমন এখানে ভুজ 3, এখানে কিন্তু 3 নাই, তো তোমাকে একবার ভুজ সলভ করলেই হয়ে যাবে। হ্যাঁ কিছু কিছু ম্যাথে মাঝে মাঝে ভুল থাকে, যে ভুজ মিলছে কোটি মিলে নাই, অনেক স্টুডেন্ট ভুজ মিলাতে দাগে দিয়ে আসে, ওইগুলো কিন্তু নেগেটিভ মার্ক হয়ে যায়। বাট এইটা মনে করো যে একদম 5-6 বছর যতগুলা প্রশ্ন হবে, মনে করো যে প্রায় 200টা প্রশ্নের মধ্যে এরকম 1-2টা প্রশ্ন থাকতে পারে, বুঝতে পারছো? তো এগুলো নিয়ে প্যারা খাও না, নর্মালি তোমার যেহেতু টাইম কম তুমি ফার্স্ট অ্যান্সার করবে, অ্যান্সার ম্যাক্সিমাম টাইমে থাকেই, ম্যাক্সিমাম প্রশ্ন 99% ক্ষেত্রে অ্যান্সারটা থাকেই, ওই 1-2%-এর জন্য তুমি আর এত প্যারা খাইতে হবে না, ঠিক আছে, কিছুটা ভাগ্যের উপর ছাড়তেই হবে। আচ্ছা এখন দেখি 5 নং 45 হয় আর 3 এর সাথে যোগ হয়ে কত হবে বলো তো,
48, আর নিচে কত আসে 8, তাহলে 8 6 48, 48 আর 8 তো তাহলে 6 হয়, তাই না? এই সি নাম্বার দেখো তোমার অ্যান্সার, এটা দেখো 9 আসবে, এটাও দেখো হিসাব করে দেখো 9ই আসবে। ঠিক আছে, আমি হিসাবটা আর করলাম না। 5-6 সেশনের আরেকটা প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 5-6 কয়টা করলাম দেখি তো। 5-6 4-5 ছিল, 1 2, আচ্ছা 5-6 আরো দুইটা আছে, এর মধ্যে এটা হচ্ছে আরেকটা। এখানে বলা হচ্ছে যে এই সরলরেখার উপর লম্বা আর এত বিন্দুতে অতিক্রম করে, এটা কিন্তু শিখেছি না শর্টকাট। এই ক্রেডিট সমস্যা নেই, আমি ক্রেডিট নিব না, আমি তোমাদের শিখেছি, তোমরাই শিখছো, তোমরাই পারো আগে থেকে, আমি জাস্ট একটু বলছি। তো লম্ব রেখা সমীকরণ বের করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে, এই যে এক্স আর ওয়াই লিখবো, এই 3 আর 7 এক্সচেঞ্জ করব, আর এই চিহ্নটা চেঞ্জ করে দেব, ইকুয়াল টু দিয়ে এখন এই যে এই জায়গাটাই এই বিন্দুটা দিয়ে সিদ্ধ করব। তাহলে দেখো 7 কে 7, তাই না? আর ওয়াই এর মান কত আসবে, 3 × 6, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে 7-6 কত আসে দেখো তো, 13, তাই 7x + 7y এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্রথমটা হচ্ছে অ্যান্সার। দেখছো, এগুলো কিন্তু অনেক ফাস্ট সলভ করা শিখতে হয়। 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা হচ্ছে 5-6 সেশনের, যে এইটা বিন্দু বিন্দু সরি, এই রেখা আর এই রেখা দ্বয়ের ছেদবিন্দু এবং মূল বিন্দুতে গমনকারী রেখার সমীকরণ। অর্থাৎ কি বলতিছে, তোমাকে বলতিছে তোমার রেখাটা ওই দুইটা বিন্দু, সরি কি বলতেছি, বিন্দু ওই দুইটা সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে, আবার মূল বিন্দু দিয়েও যায়, এমন সরলরেখার সমীকরণ। তো এখানে দুইটা রেখা দ্বয়, এই রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। দেখো তোমরা পারো কিনা, আমি যদি একটু এই কথাটা বলি। এখানে অপশনের দিকে তাকায় দেখো, প্রত্যেকটা রেখে কিন্তু মূল বিন্দুগামী। দেখো তো y = mx না, প্রত্যেকটাই দেখো তো y = mx, সাজাইলে y = mx প্রত্যেকটাই যায়, সবাই মূল বিন্দুগামী। বাট এমন একটা রেখা যেটা এই রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে। তোমাদের একটু যদি থিওরিটি একটু মনে করে, যে এরকম যদি তোমাদের কাছে রেখা থাকে, এই রেখা দ্বয়ের ছেদবিন্দু তোমরা কিভাবে বের করো দেখো তো, এরকম a1x + b1y + c1 + k, a2x + b2y + c2 = 0, এভাবে বের করো না, তাই না? এভাবে বের করা যায়। হ্যাঁ, এটা সমাধান করলেও হয়, সমাধান করলেও কি ছেদবিন্দুটা বের হয়ে যাবে, আর মূল বিন্দুগামী রেখা এটা দিয়ে সমাধানও তাড়াতাড়ি করে ফেলা যাবে। তো আমরা তাহলে এই কনসেপ্টটা দিয়েও করতে পারি। তাহলে আমরা তাহলে যে কি করব, আমাদের রেখাটা হবে এটা ছেদবিন্দু দিয়ে যাবে, তাই না? তাহলে 5x - 2y + 4 + k, এই হচ্ছে 4x - 3y + 5 = 0। এটা বলতেছি আমরা আমাদের সরলরেখাটা। বাট আমাদের শর্তটা কি, আমাদের সরলরেখাটা হচ্ছে কি মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী হলে x আর y মানে 0,0 দিয়ে এটা অবশ্যই কি হবে বলতো, সিদ্ধ হবে। তো সিদ্ধ করাই দিলে এখানে থেকে x y বাদ, তাহলে এখানে আসবে শুধু 4 + k, এখানে x y বাদ, এখান থেকে আসবে শুধুমাত্র 5, তার মানে k × 5, তাহলে 5k = হচ্ছে 0। তাহলে k এর মানটা আসতেছে হচ্ছে -4/5। তো এইটা এই সমীকরণে বসিয়ে দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। k এর মানটা কি আসতেছে, -4/5। তো k এর মান যেহেতু -4/5 এখান থেকে বসাই দিব, আমি এক কাজ করি, এটাকে এখানে যেহেতু k এর মানটা বসাই দেব, আমি তাহলে এখান থেকে এভাবে বের করি, দেখো এখন। তাহলে এখানে হচ্ছে 5x - 2y + 4, এই পুরো জিনিসটা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, -k হয়ে যাবে না, -k, আর এই ব্র্যাকেটে লিখতে হবে, আর k এর মান তো আবার মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই হচ্ছে 4/5, এই হচ্ছে 4x - 3y + 5। এখন একটু আর গুণন করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কিরকম হয়ে যাবে দেখো, 5 × 5 = 25, 25x 5 × 2 = 10, এই হচ্ছে 4 × 5 = 20, = আর এখানে কত আসে, 4 × 4 = 16x, মানে 4 দিয়ে গুণ হবে, 3 × 4 = 12y, আর 4 × 5 = 20। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। এখন দেখো 25 আর 16, 16 যদি এই পাশে আসে 9 হয়ে যাবে, দেখো তো 9x, এই একটা আসতেছে। আচ্ছা তাও একটু ভালোভাবে শিওর হয়নি, একবার আসবে 9x আসবে, এরপর হচ্ছে -10 হয় আর -12 হয়, মাইনাসটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, তো এরপর হয়ে যাবে 2y, আর দেখো এটা এটা কাটা, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে এটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এটা একটু ক্যালকুলেশন করতে হয়েছে আমার, তাই না? একটু পরীক্ষা হলে তোমাদের করে নিও, তোমাদের তো এই যে এতটুকু তো পরীক্ষা হলে লিখতে হবে না, আমি তো এখানে একটু বিবৃতি বললাম।
এই যে এতটুকু অংশ তো তোমাদের পরীক্ষা হলে লেখা লাগবে না, তোমরা তো ডাইরেক্ট এখান থেকে শুরু করবা, তাই না? তোমরা হচ্ছে ডাইরেক্ট এই জায়গাটা থেকে শুরু করে এটা কি হবে 0, এখানে আরো যদি চালাক হয় এখানে আগে থেকে সিদ্ধ করায় বসাইতে থাকবা, 0 0 এটা সিদ্ধ করায় প্লাস কে এটা দিয়ে সিদ্ধ করায় কে এর মানটা বের করে ঠাস করে বসাই দিবা, এটাই आंसर। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন বলছে যে 6-7 সেশনে শুরু করলাম আমরা 13 নম্বর প্রশ্ন, যে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন দেখো আবার লম্ব অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি, কি করতে হবে, এই ভ্যালুটা আসবে হচ্ছে মডুলাস দিয়ে, এখানে x এর মান হলো 4, তার মানে 4 5 20, y এর মান হলো এটা, তার মানে 12 দুগুণ 24, এটা আসবে -3, নিচে আসবে কত 5 12, এটা দেখো আমি যদি 13 লিখে দেই তোমাদের তো এটা এখন বোঝা উচিত, তাই না? এখন দেখো তো 20 থেকে 24 গেলে কত হয়, 20 থেকে 24 গেলে আমার কেন জানি মনে হচ্ছে সেম ম্যাথটা করছি না একটু আগে, রিপিট মনে হয় আসছে, একটু চেক করতেছি পরে। 20 থেকে 24 গেলে হয় 4, এটা হয়ে যাবে -3 -7, মানে 7/13। দেখো তো সেম ম্যাথটাই আসছিল কিনা, 7/13 না? এই দেখো এই যে 7/13, এটা ছিল 4, -2 থেকে 5x 12/13, দেখি হ্যাঁ দেখো 4, -2 থেকে এত বিন্দু, মানে সেম ম্যাথ চলে আসছে। তোমরা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের টাইমে যখন এরকম দেখবা তখনই কিন্তু মাথায় কাজ করে, এটা তো রিপিট কোশ্চেন, এটা ডেফিনেটলি এটা, এই তখন এই টাইপের কনফিডেন্সটা কি করে জানো, তোমার পরীক্ষা ভালো করে দেয়, মানে তখন তুমি বুঝো আরে আমি তো আমার জানা জিনিসের মধ্যে থেকে আসছে, আমি পারবো, তখনই একটা কনফিডেন্স কাজ করে, ওই কনফিডেন্সটাই তোমার পরীক্ষাটা ভালো করে দেয়। তো এখন দেখো চলতেছে ভিডিও, তো এখন দেখো আমরা হচ্ছে 14 নম্বর প্রশ্নটা সলভ করব, এটা হচ্ছে 6-7 সেশনের। এখানে বলা হচ্ছে যে আলফা সূক্ষ্মকোণ হলে এটা একটা রেখা আর এবং এত সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব, সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব। এখন আমি বলি এটাতে কিন্তু অনেকে আটকায় যায়, কারণ অনেকে খালি সূত্র শিখে রাখে, তো এটাতে আটকায় যায়। কেন আটকায় যায়, সূত্র শিখে কি সমস্যাটা হয় এটা একটু বলি। তোমরা অনেকে খালি এভাবে শিখছো যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাই না, এদের কি হয় বলতো, এই দুইটা রেখার এ এক্স প্লাস বি হয়, ঢাল সেম হয়, তাই না, এই খালি এটা মিলে না, ধ্রুবকটা মিলে না, ঠিক আছে, কি হবে এটা a2x প্লাস b2y প্লাস c2, এই c1 আর c2টা মিলে না, আর বাকি সবকিছু মিলে ঢাল সেম রাখার জন্য, তখন হচ্ছে সমান্তরাল হয়। আর যদি c1 আর c2টাও যদি আবার সেম হয়ে যায়, তাহলে একটা আর একটার উপর সমাপতিত হয়, মানে একই রেখা নির্দেশ করে। তো তোমরা এভাবে শিখছো যে এই দুইটা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে এতটুকু, এই দূরত্বটা কিভাবে আসবে বলতো, ওই ধ্রুব যেটা মিলে নাই, ধ্রুব যেটা মিলে নাই ওদের অন্তরের মডুলাস, আর বাকিটা হচ্ছে যে লম্ব দূরত্ব, তো দেখলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম এটা শিখছো না? এখন তুমি যদি এখানে এটা অ্যাপ্লাই করতে যাও তো বলতে ভাবতে পারো এটা কি সমান্তরাল রেখা, এটাও সমান্তরাল রেখা, এটাও সমান্তরাল আর এটাও কি সমান্তরাল, তাহলে তোমরা ভাবতে পারো যে তাহলে এটার ঢাল সেম, তাহলে যে এখান থেকে এটা বিয়োগ দিই, 4 থেকে 5 বিয়োগ দেব, মডুলাস 4 - 5, আবার দেখো এটা কিন্তু এইভাবে আসছে, এক পাশ 0 করে নিতে হবে, তাই না, এটা -4 = 0 আছে, এই যে পুরোটা -4, আর এই পুরোটা -5 = 0 এভাবে আসছে, তাই না? এখন তুমি যদি বিয়োগ দাও তাহলে -4 মাইনাস মাইনাসে +5, ওই যে অন্তরটা এরকম আসবে c1 - c2, আর এখানে এখন দেখো কোনটা নিবা, এ এখানে এই হিসাবে তো এটা আছে, এখানে তো মিলে নাই, তাই না, এখানে তো 4 আর এখানে cos আলফা, কি নিবা? তো এটা আসলে একদম বেসিকটা জানতে হয়, একদম বেসিকটা, এরকম সূত্র জানলেই হয় না, একদম বেসিকটা শুধু জানলেই হয়। কি হবে, এই কনসেপ্টটা কিভাবে আসে, সমান্তরাল রেখার দূরত্ব, সমান্তরাল রেখাটা, দুইটা রেখা সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব বের করার কনসেপ্টটা কিরকম, একটু দেখো, কনসেপ্ট একটু শিখলেই হবে, আর কিছু লাগবে না। ধরো কথার কথা হচ্ছে এরকম দুইটা রেখা, এরকম দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, দুইটা রেখা এরকম সমান্তরাল, ঠিক আছে, হ্যাঁ যদি বাঁকাই গেছে এটা মনে করো সমান্তরাল, হ্যাঁ। এখন এদের মধ্যবর্তী দূরত্ব লাগবে, তাই তো, মধ্যবর্তী দূরত্ব তো কোনটা বোঝায়, মধ্যবর্তী দূরত্ব বলতে এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা, এটা এই ডিসটেন্স হইলেই হয়েছে, তাই না? এখন আমরা একটা কাজ করব, আমরা মূল বিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করব, এটা তো বের করতে পারি, আবার মূল বিন্দু থেকে আবার আমরা কি করব, ওই যে ওই আরেকটা রেখার দূরত্ব বের করব, বুঝতে পারছো, মূল বিন্দু থেকে আরেকটা রেখার দূরত্ব বের করব, এরপর মূল বিন্দু থেকে এই যে আর ছোট এটা বের করব, এই দুটো দূরত্ব যদি বিয়োগ দিই তাহলে কি হয়ে যাবে বলতো, মধ্যবর্তী দূরত্ব,
মূলবিন্দু থেকে দূরের রেখার মানে একটা রেখার দূরত্ব বের করবো, মূলবিন্দু থেকে আরেকটা রেখার দূরত্ব বের করবো, দুইটা বিয়োগফলটা কি, এই যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, ওইটা কিন্তু ওইখান থেকে লেখা হয়েছে। এখন আমরা এই কাজটা করবো। আমাদের কাছে দুনিয়ার যেরকম রেখাই থাকুক সমস্যা নাই, দুনিয়ার যেরকম রেখাই থাকুক আমাদের সমস্যা নাই, আমরা মূলবিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করি প্রথমটা, ঠিক আছে? তো এটা কত আসবে? এটা আসবে হচ্ছে মূলবিন্দু থেকে, তাহলে x এর মান 0, y এর মান 0, তাই না? যে সিদ্ধ করালে এখানে আসবে শুধুমাত্র -4 রুট ওভার x এর সহগ কত, এক cos স্কয়ার আলফা, আর এটা কত, sin স্কয়ার আলফা, অর্থাৎ এটা 1। বুঝে গেছে? এরপর মূলবিন্দু থেকে আরেকটা দূরত্ব বের করব, আরেকটা কি করব, আরেকটা দূরত্ব বের করব মূলবিন্দু থেকে। তো এখানে যদি বসাই x এর মান 0, তাহলে ওইটা মডুলাস দিলে এটাও 0, ওইটাও 0, আর এই পাশে থাকে -5 রুট ওভার, এখন দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে এখানে আসবে শুধু 5। এখন আমরা কি জানি, এই যে এই মূলবিন্দু থেকে দুইটা রেখার যে দূরত্ব বের করব, এতটুকু আর এতটুকু, এদের বিয়োগফলটাই হচ্ছে কি আমার মেন দূরত্ব। তার মানে আমি একটা দূরত্ব পাইছি আর একটা দূরত্ব পাইছি, এইটাকে এখন আমি যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। যদি আমার অ্যান্সারটা নেগেটিভে আসে, যদি অ্যান্সারটা নেগেটিভে আসে তাহলে মডুলাস দেবো, কারণ আমরা জানি ছোটটা থেকে যদি বড়টা বিয়োগ করে ফেলি তাহলে মাইনাস চলে আসবে। তাহলে আমার যদি বুঝি আমার মাইনাস আসছে, মানে আমি কি করছি, ছোটটা থেকে বড়টা বিয়োগ করে ফেলছি, তো মাইনাসটা তখন বাদ দিয়ে দেবো। তো এটা মডুলাস 4, এটা শুধু লিখবো কি 4, আর এটা কত আসবে 1 মাইনাস, এখন এখানে দেখো এখানে আসবে শুধু 5, আবার নিচেও কি আসে দেখো তো 5, তার মানে এটা 1, তাহলে 4 থেকে 1 গেলে কত আসে বলো তো, 3। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3। দেখো ঢাকা ইউনিভার্সিটির 6-7 সেশনের একটা প্রশ্ন, অনেকে কিন্তু এই প্রশ্ন নিয়ে আটকে থাকবে যদি হুট করে আসে, কারণ ওই যে অনেকে খালি সূত্র শিখে এই বেসিক কনসেপ্টটা না জানলে কিন্তু আটকে থাকবে, কারণ এখানে কিন্তু ওই যে সমীকরণ দেখেই ভয় পাবে, অ্যাঙ্গেল দেখে। বুঝতে পারছো? তো চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এখানে বলা হচ্ছে যে 1,4 আর 9,-12 এদের সংযোগকারী রেখাংশ অন্তস্থ হবে যে অনুপাতে 5:3 অনুপাতে কি হয়, বিভক্ত হয়। দেখো 5:3 অনুপাতে অন্তস্থ ভাবে, এটা মনে হয় এর আগেও করছি, দেখি অ্যান্সারটা ডাটা সেম কিনা, এটা তো মনে হয় এর আগেও করলাম, তাই না? 1, 4, 9, 12, দেখো 1, 4 এটা 9 - 12, ঠিক আছে? ওইটা ছিল 1, 4, 9, 12, আর এটা হচ্ছে 1, 4, 9, -12। তো এটা করে দেখবা তোমার কোনটার সাথে অ্যান্সার হয়। আমাদের ওইটা আসছিল কত, ওইটা অ্যান্সারটা একবার একটু চেক করে দিই। ওইটা অ্যান্সারটা আসছিল হচ্ছে 6,9। তাহলে এবার তাহলে আসতে পারে কি বলতো, এবার তাহলে আসতে পারে মনে হয় 6, আমি তো করি না, এটা তোমাদের কি বলতো SW থাকবে, তোমরা করবা, আমি করে দিব না। এখন দেখো 16 নাম্বারটা, এটা 6-7 সেশনের প্রশ্ন। দেখো 6-7 সেশনে কয়টা করলাম, এটা ছিল 6-7 সেশনের একটা, তাই না? 6-7 সেশনের এই যে 13, এই হচ্ছে 14, এই হচ্ছে 15, এই হচ্ছে 16 নাম্বারটা এখন আমরা করব। এখানে বলা হচ্ছে যে এই তিনটা বিন্দু সমরেখ হলে বি এর মান কত। এখন ওই যে আমি কিন্তু এটাও বলছি যে সমরেখ মানে কি, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 0 আসবে, এটা দিয়েও করা যায়, আবার কি ঢাল দিয়েও করা যায়। এখন করলেই হয়েছে, ধরো আমি ঢাল দিয়ে যদি করি, এটার এই দুইটা বিন্দুর ঢাল আবার এই দুইটা বিন্দুর ঢাল কি আসবে, সেম আসবে। তো চলো করে ফেলি। তো এখান থেকে আমি এই দুইটা বিন্দুর ঢাল যদি বের করি, 2 থেকে এটা বিয়োগ দেব, 2 - 2 + 2x বিয়োগ দিলাম, মানে y2 - y1 করলাম, x2 - x1 করব, 1 - 2। এখন এই দুইটা বিন্দু নেব, এখানে হচ্ছে b - 2x - 2, আর হচ্ছে 2 - 1, ঠিক আছে না? এখন এটা একটু সলভ করে দেখবো যে বি এর মানটা কত আসে এরকম। আচ্ছা, তো এখন এখানে দেখো তো 2 2 কাটাকাটি, যে উপরে থাকবে হচ্ছে 2x আর নিচে থাকবে হচ্ছে -1। এখানে এখানে কি থাকে দেখো তো, এখানে নিচে হবে হচ্ছে 1, তো 1 তো লেখার দরকার নাই, আর উপরে হচ্ছে আমরা কি লিখতে পারি বলো তো, b - 2x - 2। তো এখন -1 দিয়ে গুণ করে দিই, তাহলে তো হয়ে যায় 2x = হচ্ছে -b + 2x, -1 আছে +2। তো 2x দুই পাশ থেকে কাটাকাটি যায়, b এর পাশে আসলে অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে অ্যান্সার কোথায়, 2, সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 17 নাম্বার, এটা করতে হবে, বলো করতে হবে মাত্র। এটা তো মনে হয় এর আগে দুইবার সলভ করছি, দুইবার না তিনবার সলভ করলাম এরকম লম্ব দূরত্ব। আর একটু আগে তো সমান্তরাল রেখাটা তো একটা অঙ্কের মধ্যে দুইবার বের করা লাগছে। এটাও কিন্তু তোমাদের কি বলতো SW। আচ্ছা 18 নাম্বারটা দেখো, 7-8 সেশনের
এই রেখার উপর লম্ব আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো রিপিট টাইপ না, লম্ব রেখার সমীকরণ আর একটা নির্দিষ্ট বিন্দুগামী হলে কিভাবে করতে হয় দেখো করে দিই, এটা করে দিই। এত এসডব্লিউ দিলে তোমরা ভাববা যে ভাই এত খালি এসডব্লিউ দিচ্ছে, করাই তো না। তো কি করতে হবে, এই এক্স আর ওয়াই লিখে এই সহগুলো এক্সচেঞ্জ করবা, 3 আর 7 এক্সচেঞ্জ হবে আর চিহ্নটা চেঞ্জ হবে। ইকুয়াল টু দিয়ে এখন এটাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করাবো। 7 × 14 মাইনাস মাইনাসে +3, এই হচ্ছে आंसर শেষ। কোনটা এটার সাথে যায়? 14 আর 3 মিলাতে হবে 17। 17 কোথায় আছে? 17 একটা জায়গায় আছে, এইটা आंसर। বুঝে গেছে? দেখো 19 নাম্বার কি 17 এর উপর 19 কি হবে? তো 18ই ছিল, এটা 19। 19 নাম্বার দেখো 8-9 সেশনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এই রেখা আর এই রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ। দেখো অন্তর্ভুক্ত কোণ বের করার কনসেপ্টটা কি, দুইটা রেখা যদি ছেদ করে তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে দুই রকমের কোণ হয়, দুই রকমের টোটাল 4টা কোণ হয়, তাই না? এই যে এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, বিপরীত দেখে সেম সেম, আর এটা কি স্থূল কোণ, বিপরীত কোণ দেখে সেম সেম, তাই না? তো এই কোণ বের করার প্রসেসটা কি ছিল আমাদের? এটা কোণ বের করার প্রসেস হচ্ছে আমাদের tan θ = আসে হচ্ছে প্লাস মাইনাস এই m1 - m2 1 + m1 m2। এখন তুমি যদি প্লাস নাও তাহলে তুমি পাবে সূক্ষ্ম কোণ, মাইনাস নিলে পাবো হচ্ছে স্থূল কোণ। একটু মনে করে দিলাম। তো এটা এখন আমরা অ্যাপ্লাই করব। তো এই রেখার ঢাল কত দেখো, প্রথম রেখার ঢাল কত? এটা তো y = mx + c এখানেই পড়ে আছে, তার মানে এটা হচ্ছে ওর ঢাল, তাই না? m1। আর এই রেখার ঢাল কত? একটু সাজায় লিখলেই তুমি পেয়ে যাবে y = mx + c। বাট তারপর আমি শর্টকাট শিখেছি কি হয় ঢাল বের করার প্রসেস। মাইনাস x এর সহগ কত? -1, y এর সহগ কত? 3, তাহলে 1/3। তো এই যে সূক্ষ্মকোণটা বের করে ফেলো, তাহলে প্লাস নিয়ে আগাবো, তাই তো? তাহলে আমরা কি করব, প্লাস নিয়ে আগাবো। এটা এখানে আর লিখবো না। দেখো পরীক্ষা প্রশ্ন তোমরা এইভাবে রাফ করে ফেলবা পাশে, তাহলে আমরা পাবো হচ্ছে tan θ = হচ্ছে মানে tan ইনভার্স চলে আসবে পরে, এখানে পাবো হচ্ছে প্লাস লিখবো, তারপর m1 এর মান কত? 3 -1/3, 1 + 3 × 1/3 করলে পাবো হচ্ছে 1। তো এখানে তো আসবে হচ্ছে উপরে 3, 3 × 3 = 9, 9 - 1 করলে আসবে হচ্ছে 8, আর এখানে আসবে হচ্ছে 2, তার মানে এখানে কত আসবে? 8/6। তো কাটাকাটি করলে আসবে হচ্ছে 4/3। তাহলে আমাদের অ্যান্সার আসবে tan ইনভার্স 4/3। এই হচ্ছে সি নাম্বারটা। দেখো খুব বেশি কি করতে হয়েছে অঙ্কটা, খুব বেশি কিন্তু করা লাগতেছে না। আবার করব এটা, এই রেখার উপর লম্ব আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার করব না, এটা করব না, এটা এসডব্লিউ। 21 নাম্বারটা এটাও করতে হবে। কি বলছে, যে বিন্দু এত আর এত বিন্দুতে সংযোগকারী রেখাংশকে অন্তস্থভাবে এত অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক। বলো করতে হবে আমাকে, বলো। তোমরা তো জানোই, মানে তোমাদের এখান দেখো আমরা প্রায় 10 বছরের প্রশ্ন সলভ করে ফেলছি। 10 বছরে 21টার মতন প্রশ্ন চলে আসছে। ধরো তুমি এই 10 বছরের প্রশ্ন সলভ করে এখন তুমি 11-12 সেশনের পরীক্ষা দিতে চাচ্ছ, তোমার কিন্তু একটা আইডিয়া থাকবে সরলরেখা থেকে কোন টাইপের কোশ্চেনগুলো করে থাকে, সরলরেখা থেকে কোন টাইপের কোশ্চেনগুলো করে থাকে। এখন তোমার আইডিয়া হয়ে গেছে না? 10 বছরের প্রশ্ন সলভ করে দেখবে ওইগুলোই আসতেছে। বুঝতে পারছো? খুব কঠিন না, খুব কঠিন না, কিন্তু দুই একটা মাঝে মাঝে একটু টাফ থাকতে পারে। বাট যে বললাম পরীক্ষা হলে কয়েকটা প্রশ্ন টাফ থাকবে, কোনো কোনো চ্যাপ্টার টাফ হয়ে যেতেই পারে। সব চ্যাপ্টার থেকে টাফ উঠাই দেবে এমনটা হয় না। তখন হচ্ছে ওই টাফগুলোকে তখন আপাতত স্কিপ করে পর ইজিগুলোতে তোমাকে ফোকাস করতে হবে। টাইম থাকলে ব্যাক করে ওইগুলো অ্যান্সার করতে হয়। আমি টায়ার্ড হয়ে গেছি অঙ্ক করতে করতে। এই রেখার উপর লম্ব আর এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে ঢাকা ইউনিভার্সিটির মানে কতটা ফেভারিট টপিক, একটা রেখার লম্ব আর একটা নির্দিষ্ট বিন্দুগামী। এটা ঢাকা ইউনিভার্সিটি মানে কতটা ফেভারিট হতে পারে একটা টপিক, বলো। ঠিক আছে, এসডব্লিউ নতুনত্ব চাই, নতুনত্ব প্লিজ, নতুন কোশ্চেন চাই। দেখো 3টা বিন্দু সমরেখা শর্ত, এটা মাত্র এরকম একটা করলাম না, কোথায় জানি করলাম, বির মনে হয় একটা মান বের করলাম না, কোথায়? এই যে 3টা বিন্দু সমরেখা হলে বির মানটা কত, এই যে মানটা বের করছি। নতুনত্ব পাচ্ছি না, ফিল পাচ্ছি না, তাই না? তো এখান থেকে দেখো 3টা বিন্দু যদি হয় তাহলে আমরা এর মানটা বের করি। আবার দেখো এরকম বেশি ফিল করতে যে দেখা যাবে ইজি অঙ্ক আমি তোমাদের সামনে পারতেছি না, মান ইজ্জত খেয়ে বসে থাকবো। তোমরাও কিন্তু এই কাজগুলো করবে না, যতই হোক প্রত্যেকটা ম্যাথকে প্রায়োরিটি দিয়ে অঙ্কগুলো করবা। তো চলো আমরা যদি করি, তো এরা যদি সমরেখা, আমি দুইটা করে ঢাল নেব, সেম বের করব। এই রেখার ঢাল, তাই না? এই যে y2 - y1 মানে প্লাস হয়ে যাবে, এরপর x2 - x1 ইকুয়ালস টু, এখন এই যে এই দুইটা রেখার ঢাল, এখানে y হচ্ছে এইটা, মানে y2 - a + 3 ইকুয়াল টু এখানে a - a - 1
বুঝা গেছে? তাহলে এখন দেখো, উপরে থাকবে হচ্ছে আমার -2 মানে a-2 আর নিচে থাকবে হচ্ছে a-1। উপরে a কাটাকাটি যায়, উপরে থাকবে হচ্ছে 3, এ কাটাকাটি যায়, এখানে আসবে হচ্ছে -1। এখান থেকে এর মান বের করা কোনো ব্যাপার বলো তো? এখানে আর গুণন করে দিলে এখানে -a+2 -a+2, এখানে 3a -3। তাহলে a যদি এ পাশে যায়, তাহলে হয়ে যাবে কি 4a, -3টা এই পাশে আসলে হয়ে যাবে কত বলো তো? প্লাস, তাহলে হয়ে যাবে 5। এই মান মিলে না কেন? বেশি ভাব নিছিলাম না, ফিল পাচ্ছি না, মান মিলে না কেন? দেখো কি ভুল করছি। a-3 + 1, তারপর হচ্ছে a+1 - 2, ঠিক আছে, ইকুয়াল টু a - a+3, ঠিক আছে। এই জায়গাটা কি ভুল করলাম, তাই না? জায়গাটা ভুল করে ফেলছি। তাহলে থাক, ভুল করছে, এই ভিডিও আমি এডিট করব না, তোমাদের সামনে ভুল করা, তোমরা তাহলে সতর্ক হওয়া, পরীক্ষা হলে বেশি ভাব নেওয়া যাবে না। তাহলে x2 - a-1, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটা যদি এখন সলভ করি, a উপরে আসবে হচ্ছে -2 আর নিচে আসবে হচ্ছে -1, উপরে a কাটাকাটি যায়, উপরে থাকবে হচ্ছে 3, a কাটাকাটি যায়, 2 থেকে 1 গেলে শুধু হবে হচ্ছে 1, তো লেখার তো দরকার নাই, 2 - 1 তো লেখার দরকারও নাই। তাহলে এখানে আর গুণন যদি করে দিই a-2, এ হচ্ছে 3a - 3, তাহলে এই পাশে a আর 3a থাকলে এখানে হবে হচ্ছে 2a, আর এই পাশে আসলে হয়ে যাবে কত বলো তো? +3, -2 + 3 হয়ে যাবে 1, তাহলে a = হচ্ছে 1/2, a = হচ্ছে 1/2 হচ্ছে ডি নাম্বারটা। পরীক্ষা হলে কিন্তু নিজের অ্যান্সার যদি অপশনের সাথে না মিলে, সাথে সাথে কারেকশন করে নিবা, ঠিক আছে। আর এই যে আমার মতন ভাব নিও না যে ফিল পাচ্ছি না, অত্যাধিক ফিলের কি বলে দিব, মানে ভাগ কিছু না। এই যে এখানে এখানে দেখো সেম জিনিস আবার চলে আসছে, SW, ঠিক আছে, এ হচ্ছে SW। একটু ব্রেক নিই, ধরো। তো আমরা হচ্ছে 25 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনের একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে গেলে অনেকেরই একটু বেগ পেতে হবে, তাও আমরা যদি করি দেখি। এখানে বলা হচ্ছে y = mx, এটা একটা মূলবিন্দুগামী রেখা, y = m1x, এটাও মূলবিন্দুগামী রেখা। ঢাল দুইটা ডিফারেন্ট বোঝানোর জন্য একটা m আর একটা m1, মানে দুইটা মূলবিন্দুগামী ভিন্ন রেখা, তাই না? আচ্ছা, আর y = b রেখাত্রয় দ্বারা, এই তিনটা রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা যদি একটু ইমাজিন করার চেষ্টা করি, আমাদেরকে কি কি দেওয়া আছে। তো y = mx ধরলাম হচ্ছে আমাদের কাছে এইটা। এখন y = m1x, এখন ওই আরেকটা ঢাল ছোট নাকি বড়, মানে আরেকটু সূক্ষ্মকোণ না স্থূলকোণ, এটা কিন্তু প্রশ্ন বলে নাই। m আর m1 এর মানে কতটুকু ছোট বড়, মানে কম বেশি, কে বড় কে ছোট আমি জানি না, তাই না? তো আমি আরেকটা ধরে নিলাম, এটা হচ্ছে y = m1x। এমন হইতে পারে যে m1টা m এরও এই পাশে বাঁকানো হইতে পারে, এটা m এর ঢালের উপর নির্ভর করতেছে। ঢাল মানে যে tan থিটা, tan এর সাথে অ্যাঙ্গেল ডিপেন্ড করতেছে না, তো আমি তো জানি না প্রশ্নের কনসেপ্ট অনুসারে, তো এই জন্য র্যান্ডমলি আঁকলাম, বা দুইটা ভিন্ন রেখা বুঝলেই হবে। আর y = b রেখা, তো আমরা জানি হচ্ছে এটা হচ্ছে x অক্ষ আমাদের, তাই না? এটা হচ্ছে আমাদের x অক্ষ। x অক্ষের ক্ষেত্রে আমরা কি জানি, x অক্ষের যেই সঞ্চাপথের সমীকরণ, এটা হচ্ছে y = 0। y = b, তাহলে কি হবে বলতো? এই যে এই x অক্ষ থেকে b দূরে হবে, x অক্ষ থেকে b দূরে ধরলাম যে এতটুকু হচ্ছে b, তাহলে এই হচ্ছে আমাদের y = b রেখা। এখন বলছে আমাদেরকে এই তিনটা রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই তিনটা রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা দ্বারা গঠিত ক্ষেত্রফল কোনটা? এটা না? দেখো তো, এটা না? এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন আমরা ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে বলতো? এই যে মূল বিন্দুতে ওরা যে ছেদ করছে, এই শীর্ষটা জানতে হবে। এই শীর্ষ একটা হচ্ছে 0,0, এই শীর্ষটা কত? এই শীর্ষটার আমি কিন্তু অ্যাটলিস্ট এতটুকু জানি, কোটির মানটা b, কোটির মানটা b। এখন এই যে এই শীর্ষটা যে বের করতে যাচ্ছে, এই শীর্ষটা হচ্ছে y = b আর y = mx রেখা দিয়ে তৈরি, এদের ছেদবিন্দু y = b আর y = mx এর ছেদবিন্দু। অলরেডি যদি y এর মান আমি জানি, কোটির মানটা b, এখানে y এর মান b বসে দাও, এখানে যদি এখানে b বসে দাও, তাহলে b = হচ্ছে mx, তাহলে x এর মানটা কি আসে? b/m, তাহলে এই হচ্ছে b/m। বুঝা গেছে? এটা হচ্ছে b/m। ঠিক একইভাবে এটার স্থানাঙ্কটা বের করো, এটারও দেখো কোটির মানটা আমি অলরেডি জানি, এটা হচ্ছে b। ঠিক এখানে y এর মানটা যদি b বসে যায়, এখানেও যদি b বসে যায়, তাহলে এখানে পাবো হচ্ছে b
বাই m1, এই হচ্ছে আমার তিনটা স্থানাঙ্ক b বাই m, b বাই m1, b আর 0, 0। আমি তো মুখে মুখে বলতেছি, টাইমটা অনেক বেশি লাগতেছে। পরীক্ষা হলে কিন্তু একটু ফাস্ট করবা, তুমি তার কাউকে এক্সপ্লেন করবা না, পরীক্ষা হলে কোনো মতে করলেই হবে। এখন উৎপন্ন ক্ষেত্রফল কি আসবে, এই যে নির্ণয়কের মাধ্যমে করব, তারপরে হাফ গুণ করে দেব, তাই না? আমাদের শুরুর ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ম্যাথই হয়েছিল ক্ষেত্রফল বের করার কনসেপ্টটা দিয়ে। তাহলে আমরা তাড়াতাড়ি একটু উঠাই, কি হবে, যে সব ভুজগুলোকে উঠাবো, b বাই m, তারপর b বাই m1, আর এরপর একটা হচ্ছে 0। কোটি যদি উঠাই b b 0, এই যে সব ভুজ এক কলাম বরাবর, দ্বিতীয় কলাম বরাবর সব কোটি, এরপরটা কি হবে 1 1 1। এটার মান তোমাকে বের করতে হবে, একটা হাফ থাকবে, আমি হাফটা লিখে নেই এখন, খালি নির্ণয়কের মান বের করে হাফ লাগাই দেবো পরে। তো এখন দেখো আমাদের তাহলে এই সারি কলাম কিন্তু বাদ, কারণ 0 0 না। তাহলে এখন এই গুণটা করো, তাহলে b স্কয়ার m আসবে, তাই না? গুণটা করলে কি আসবে দেখো তো, গুণটা করলে আমরা পাবো হচ্ছে b স্কয়ার, এই যে b এই m এর সাথে যদি গুণ হয়, যে এটা ঠিক একইভাবে এটা একটা গুণ হবে, তাহলে b স্কয়ার m মাইনাস b স্কয়ার বাই m1, এই হচ্ছে আমাদের আসলো। এখন আমরা লসাগু করলে কি পাবো, লসাগু করলে আমরা পাবো হচ্ছে m m1, এখানে পাবো হচ্ছে b স্কয়ার m1 মাইনাস b স্কয়ার m, b স্কয়ার m1 মাইনাস b স্কয়ার m। এই যে হচ্ছে আমাদের অ্যানসারটা চলে আসতেছে। তাহলে আমাদের অ্যানসারটা আসবে, একটা হাফ থাকবে, আর এই রেজাল্ট আমি b স্কয়ার কমনই লিখলে আমরা পাবো হচ্ছে m1 মাইনাস m ডিভাইডেড বাই m1। এখন এখানে তাকায় দেখবো কোন অ্যানসারটা এটার সাথে যায়। এখন এখানে কিন্তু একটা কথা আছে, কি কথা আছে জানো? আমি কিন্তু একদম শিওরলি বলতে পারতেছি না যে m1 বড় না m বড়। আমাদের ক্ষেত্রফল কখনো কি ক্ষেত্রফল নেগেটিভ আসবে? আমাদের এরিয়াটুকু কখনো নেগেটিভ আসবে বলো? এটা তো আমাদের নেগেটিভ আসা যাবে না। যদি চলেও আসে নেগেটিভ, যে নির্ণয় করে আমাদের নেগেটিভ চলে আসছে, তাহলে আমরা কি করতে হয়, মডুলাস দিয়ে দিতে হয় না? আমি এটা শিওর হইতাম এটা পজিটিভ রেজাল্ট, কখন শিওর হইতাম, যদি আমি জানতাম m1 এর থেকে m1 m এর থেকে বড়। এই যে m1 থেকে বিয়োগ যাচ্ছে না, m1টা যদি বড় হইতো, এটা যদি আমি ডেফিনেটলি শিওর হইতাম, তাহলে এই ক্ষেত্রফলটা পজিটিভ আসবে, তখন একটাই অ্যান্সার আমি বলে দিতে পারতাম। বাট শুরু থেকে তো আমি জানি না, আমি তোমাদের শুরু থেকে বলতেছি দেখো m আর m1 এর মধ্যে কে বড়, এটা কে বড়, এটা এটা এরকম নাকি এটা এরকম, আমি জানি না। তো তাহলে এই m1 থেকে m যে বিয়োগফলটা, এটা যদি বাই চান্স মাইনাস চলে আসে, পুরো ক্ষেত্রফলটা মাইনাস আসবে, তো এটা তো হওয়া যাবে না। এর জন্য আমাদের কিন্তু কারেকশন করে দিতে হবে ভালো করে। আমাদের ক্ষেত্রফলটা আসতে হবে এরকম, এই হচ্ছে হাফ বি স্কয়ার, এইখানে মডুলাস দিয়ে দিতে হবে, এইখানে দাও, পুরো জায়গায় দাও, কোনো সমস্যা নাই, মডুলাসটা পুরো বাইরেও দিতে পারো, এই পার্টিকুলার জায়গাতেও দিতে পারো। এখন হচ্ছে তুমি অপশনের সাথে দেখো মডুলাস দিয়ে आंसर আসে হচ্ছে দুইটা, একটা হচ্ছে উপরেরটা, একটা হচ্ছে নিচেরটা, একটা হচ্ছে m m1 আর একটা হচ্ছে 2 m m1, মানে 2টা নিচে গুণ করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে आंसर। বুঝতে পারছো? দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, বুঝার কথা। আর এমনি তোমাদের বইয়ের ম্যাথ, এটা বইয়ে যে কোনো বোর্ড বইয়ে কিন্তু এটা আছে, রূপন্তী প্রকাশনের বইয়ে আছে, অন্যান্য বইয়েও কিন্তু এই ম্যাথটা আছে। দেখো 26 নাম্বার 13-14 সেশনেরই, এখানে বলা হচ্ছে এই রেখা আর এই রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ। দেখো কোন একটা অক্ষের সমান্তরাল রেখা কিভাবে হয়, এটা x অক্ষ না, x অক্ষকে আমরা কিভাবে প্রকাশ করি, y = 0, মানে এখানে কোটির মান সবসময় 0। আবার এটা y অক্ষ না, y অক্ষে আমাদের কি হয়, x = হয় 0। তো x অক্ষের সমান্তরাল রেখা, যেমন x অক্ষের সমান্তরাল রেখাগুলো এরকম হয়। তোমাকে খালি জানতে হয় এখান থেকে এই ডিসটেন্সটুকু কত। ধরো তুমি জানো a, তাহলে এই সমান্তরাল রেখা সমীকরণ হয় y = a। আবার তুমি যদি y অক্ষের সমান্তরাল রেখাগুলো বের করো, তোমাকে জানতে হবে এটা কতটুকু দূরে আছে, y অক্ষ থেকে কত দূরে। তুমি জানো b দূরে আছে, তাহলে এটা তখন আমরা লিখি y = b। যদি নেগেটিভ দিকে মানে নিচের দিকে থাকে, এই যে x অক্ষেরটাই ধরো, এই যে x অক্ষেরটাই, এই যে এটা এখান থেকে x এর a দূরে আছে বাট মাইনাস না, নিচের দিকে থেকে মাইনাস, তখন লিখতে হবে y = -a। যাই হোক, এত কিছু জানতে হয় না, আমাদের x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ y = a, আর y অক্ষেরটা আমরা y = b লিখি। তাহলে আমাদের রেজাল্টটা কি, এখানে আমাদের কিন্তু অলরেডি ডাটা জানি, আমাদের x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ আসবে কি জানি, y = a আসবে, a এর মানটা বলে দিতে হবে। এখন এখানে দেখো y = এই দুইটার মধ্যে যে কোনো একটা आंसर হবে, কারণ বাকিগুলো তো x রিলেটেড, ওগুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল, x অক্ষের না। এই দুটার মধ্যে যে কোনো একটা আমার आंसर হবে। তো আমাদের রেখাটা আবার এদের ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে আমাদের বিন্দুটা জানতে হবে। এই ছেদবিন্দু বের করা কিন্তু কনসেপ্ট যে তোমরা সমাধান করতে পারো। আবার ওই যে আমি একটা কে দিয়ে দেখাচ্ছিলাম না, আমাদের মনে হয় এখানে একটা ম্যাথ ছিল যে ছেদবিন্দু দিয়ে যাচ্ছিল, যে তাহলে এই যে এইটা প্লাস কে, তারপর এইটা এত বিন্দুগামী, ওইভাবে করা যায়। বাট এটা দেখো সমীকরণগুলো খুবই সহজ,
এদের সমাধান করার কোনো ব্যাপারই না। যেমন দেখো এটা আমি যদি যোগ করি, যোগ করলে x x কাটাকাটি যে 2y = কি আসবে দেখো তো 4, তার মানে y = কত আসে দেখো তো 2। এই y এর মান এখানে বসাই দাও, y এর মানটা এখানে বসে দিলে এখানে কি হয়ে যাবে, যে কোনো একটা জায়গায় বসে দিই, তাহলে y এর মান যদি 2 হয়, ধরো এখান থেকে y এর মান 2 হলে x এর মান কত আসবে 1, তাহলে আমাদের বিন্দু আসতেছে 1,2। আর আমার রেখাটা তো এটা হচ্ছে এই বিন্দুগামী, তাহলে এটা দিয়ে সিদ্ধ হবে y এর মান কত বসবে, মানে y এর জায়গায় কত হবে 2, এ হচ্ছে a, তার মানে a এর মান হচ্ছে 2। তাহলে আমাদের নির্ণয় রেখার সমীকরণ আসবে হচ্ছে y = a, এর মান 2, তাহলে y = 2। দেখো এটা কিন্তু বাচ্চাদের অঙ্ক, তাই না, অনেক বাচ্চাদের অঙ্ক। আচ্ছা 27 নাম্বারটা 13-14 সেশনারি। 13-14 কয়টা পেলাম, এখানে তো ব্রেক নিছিলাম না, 11 এটা 12-13 ছিল না, 13-14 একটা পেলাম, 13-14 হচ্ছে 2 নাম্বার ম্যাথে আছে। এখানে বলতেছে যে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3টা দেওয়া আছে, ক্ষেত্রফল কত, দেখো এটা তোমরা জানো, ক্ষেত্রফল বের করতে হবে জাস্ট। তাহলে এই হচ্ছে 3 -3 -1, এই হচ্ছে 5 3 -1, এই হচ্ছে 1 1 1। এটাকে কি করতে হবে, বের করে হাফ দিয়ে গুণ করে দেব, এটা তোমার অ্যান্সার। তো আমরা কি করব, 1 1 এখানে 0 0 করে নিই, 0 0 1, তার মানে আমি কি করলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 6 হবে, 5 থেকে 3 বিয়োগ হয়ে 2 হবে, -3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +1, তাহলে এখানে যাবে -2, তাই না, আবার 3 মাইনাস মাইনাসে হয়ে যাবে +4 হয়ে যাবে। তোমরা নিজেদের মতন করবে, এরপর তোমার অ্যান্সার কি আসবে, এটা বাদ যাবে, 4 6 24, 24 মাইনাস মাইনাসে প্লাস 2 2 4, তাহলে 28। আলটিমেটলি ক্ষেত্রফলটা আসবে 28/2, 28/2 মানে কত, 14 2 28, তার মানে 14। বুঝতে পারছো, খুব বেশি টাইম কিন্তু কি করে না ক্ষেত্রফল বের করা। এই 28 নাম্বারটার অপশনটা আমি উঠাতে ভুলে গেছি, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট এটা কি করে দিতে হবে, দেখো এই প্রশ্ন কিন্তু রিপিট হয় প্রশ্ন, এটা কিন্তু করে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবা, অপশন দেখতেও হবে না তোমাদের, এটা অপশন দেখতেও হবে না, বাট অপশন না ওঠানোর জন্য আমি এক্সট্রিমলি সরি। মিস হয়ে যায়, বুঝছো, মাঝে মাঝে মিস হয়ে যায়, অনেকগুলো প্রশ্ন ছিল তো। এখন দেখো আবার এত 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 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত, এত 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 ক্ষেত্রফল কত করে দিতে হবে। এই 3টা শীর্ষ জানলে ক্ষেত্রফল বের করার ব্যাপার, আর এখানে 0 0 আছে, তোমার জন্য আরো সুবিধা, তাই না। কি আসবে তোমার জন্য, দেখো 6 4 0, এরপর 8 0 0, এরপর 1 1 1। এই নির্ণয়কের মানটা বের করে হাফ দিয়ে, মানে হাফ দ্বারা গুণ করবা, মানে 2 দ্বারা ভাগ করবা। এটা দেখো অলরেডি 0 0, তার মানে 4 6 বাদ, 8 6 8 16 24 32 32, -32 আর কি, মডুলাস নিয়ে দিবা, মানে এখানে -32 আসবে, মডুলাস দিতে +32 হয়ে যাবে, /2 করলে হয়ে যাবে কি 16, তাহলে অ্যান্সার কত 16। দেখছো কলম ধরাও লাগে না এগুলোর জন্য। এখন দেখো এটা কি, এটা হচ্ছে 3টা রেখা সমবিন্দুগামী, সমবিন্দুগামী। তোমরা জানো যে 3টা বিন্দু সমরেখীয় হলে কি হয়, এদের দ্বারা ক্ষেত্রফলটা শূন্য হয়। আর এটা কিন্তু অন্যটা, এখানে 3টা রেখা সমবিন্দু, তোমার কাছে 3টা র্যান্ডম রেখা দেওয়া, 3টা রেখাই কোন না কোন একটা বিন্দুতে অবস্থান করে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কন্ডিশনটা কি হয় বলো তো। কন্ডিশনটা হয় হচ্ছে যে আমাদের এই যে এই নির্ণায়কের মতন এখানে কি করতে হবে, এখানে x, পরেরটারও x এর সহগ, ওইটারও x এর সহগ নিতে হবে। এই কলম বরাবর প্রথম এটার y এর সহগ, এটার y এর সহগ 3, এটার y এর সহগটা হচ্ছে b, এরপর সব কনস্ট্যান্ট নিতে হবে, তাই না। এখানে কনস্ট্যান্ট হিসেবে এখানে দেখো ব্র্যাকেটের পর এখানে আসছে 2, এখানে সরি ব্র্যাকেট না, ইকুয়াল চিহ্নের পর আছে 2, এখানে ইকুয়াল চিহ্নের পর আছে 0, এখানে ইকুয়াল চিহ্নের এই 1টা এই পাশে গেলে -1, এই ইকুয়াল টু কি আসবে বলো তো, 0 আসবে। ইকুয়াল টু এটা কি আসতে হবে, 0 আসতে হবে। এটা কি 3টা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এটা অ্যান্সার করে ফেলি, তোমাদের সলভ হয়ে যাবে। তো চলো আমরা যদি এটা একটু ফাস্ট সলভ করি। তো এটা আমরা 1 1, এখানে তো আমরা নাই 2 0 0 বানাতে পারতেছি না, তাহলে নরমালি বিস্তার করে ফেলি। তো 3 নিয়ে যদি আমরা অঙ্কে আগাই, 3 কে 3 -3, এটা বাদ, মানে b আর 0 তো গুণ হয়ে বাদ, লিখলাম না। এরপরটা হচ্ছে -5, সারি কলম যদি বাদ দিই, 2 1 কে -2, এটাও বাদ। এরপরটা হচ্ছে +2, সারি কলম যদি বাদ দিই, 2b -3a ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে এ কি করতে হবে, এ আর বি এর সম্পর্কটা বের করতে হবে, মান না সম্পর্ক চাইছে, ঠিক আছে। তো এটা দেখো 3 3 9 -9, এটা 5 2 10, এরপর এটা হচ্ছে 2 2 4b, তারপর হচ্ছে -6 ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখো আমাদের হয়ে যাচ্ছে মনে হয়, তাই না। এ পজিটিভ হবে, তার মানে সব ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 6a হয়ে যাবে -4b হয়ে যাবে,
আর ইকুয়াল চিহ্নর এক পাশে ধ্রুব থাকবে, তার মানে ধ্রুবগুলো এই পাশেই থাকুক। 10 থেকে 9 গেলে আসবে হচ্ছে 1। তাহলে এই যে 6a - 4b = হচ্ছে 1, তার মানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? 31 15 16 সেশন। দেখো 15 বছর ধরে প্রশ্ন সলভ করতেছি তোমাদের সাথে, কত এক্সপিরিয়েন্স আমার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওইটার মেয়েদের স্থানাঙ্ক কত। আচ্ছা, মজা করলাম। পোলার স্থানাঙ্ক মানে ছেলেদের স্থানাঙ্ক না, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা জানতে চাইছে। তো এটা হচ্ছে আমাদের আর হয়, আর এটা কি হয় থিটা। তো কার্তেশীয় স্থানাঙ্কে x কি হয় বলতো, r cos থিটা, আর y = কি হয় বলতো, r sin থিটা। দেখো এটা বের করার কোনো ব্যাপার, r এর মান কত 3, এখন cos 150, এটা একটু ভাঙো, ত্রিকোণমিতিতে ভাঙা তো শিখছই। cos এটা কি কি হয় লেখা যায়, 90 এর সাথে 60 যোগ করলেই তো হয়। এখন বলো 3, এটা 90 এর সাথে যেহেতু 1 গুণিতক, তাহলে cos কি হয়ে যাবে বলতো, sin হয়ে যাবে। আর এটা দ্বিতীয় চতুর্ভাগে cos কি আমাদের নেগেটিভ, তার মানে মাইনাস আসবে একটা। এরপর 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত, √3/2, তাহলে -3√3/2। ঠিক আছে, দেখো এরকম দুইটা অ্যান্সার মিলে গেছে, তার মানে কোটিটাও বের করতে হবে। যদি দেখতাম একটাই -3√3/2 ছিলাম, ওইটাই দাগাই দিতাম। তো চলো কোটি বের করতে হবে এখান থেকে। তো আবার আর কত 3 sin 150। তো এটাকে তুমি ডাইরেক্ট ভেঙে লিখবা শুরু থেকেই, এভাবে 150 অফিশিয়ালি গুলো তো লিখতে হবে না, ডাইরেক্ট লিখবা কি 90 + 60। কেউ 180 - 30 লিখলেও হবে, এখানে কোনো সমস্যা নাই, মান বের করলেই চলবে। তো এখানে হয়ে যাবে কি বলতো, এটা হয়ে যাবে 3 cos 60, তাই না, যে sin cos হয়ে যাবে 90 এর সাথে বেজোড় গুণিতক দেখে, আর দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ, এজন্য পজিটিভ আসবে, আর এই থিটাটা মানে 60 ডিগ্রি বসে যাবে। cos 60 মান কত বলো, cos 60 মান কত, হাফ না, তাহলে হয়ে যাবে 3/2। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, পজিটিভ 3/2 কোনটা, যেটা সি নাম্বারটা। বুঝা গেছে? তো চলো আমরা 32 নাম্বারটা সলভ করি। 16 17 সেশন। এখানে কি বলছে, এখানে বলছে যে এইটা আর এইটা একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান কত। আমরা জানি তো একই সরলরেখা, এই কনসেপ্টও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারও এরকম কনসেপ্ট আসছে। একই সরলরেখা নির্দেশ করলে আমরা জানি যে এদের ঢাল সেম হয়, অর্থাৎ এখানে x এর সহগ যে 2 আর এখানে x এর সহগ যে cos আলফা, এটা কি আসবে বলতো, ইকুয়াল টু আসবে হচ্ছে 3 আর এখানে 3y আর এখানে sin আলফা, তাহলে 3 / sin আলফা ইকুয়াল টু, যেহেতু একই সরলরেখা ঢাল তো সেম হবে, ওটা তো হচ্ছে সমান্তরাল হলে, আবার ধ্রুবকটাও কি হবে বলতো, সেম আসে, মানে অনুপাতটা কি আসবে, ধ্রুবকের অনুপাতটাও সেম আসবে। এখানে কত -4, এই এখানে কি আসছে, এই ইকুয়েশন কি কমপ্লিট নাই, এক সেকেন্ড আমি একটু ইকুয়েশনটা দেখি। এটা ইকুয়াল টু পি, বুঝতে পারছো, এটা ইকুয়াল টু পি হবে। তো এইটা আর এটা একই সরলরেখা নির্দেশ করলে তো সমান্তরালের তো হলে তো এটুকুই সেম হয়, আর একই রেখা নির্দেশ করলে এখানে যে -4 আর এটা কি হবে, / p = সেম আসবে। এখন হচ্ছে p এর মানটা বের করতে হবে, বুঝতে পারছো? তো এখন p এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, তো আমাদের এই আলফা আছে, তো আমরা তাহলে এক কাজ করতে পারি, আমরা তাহলে এই যে এইটা = এটা লিখতে পারি, 2/cos আলফা = কি লেখা যায় বলো তো, 2/cos আলফা। কারণ আমি দেখো, আমি যদি সাপোজ এই দুইটা নিয়ে কাজ করি, এখান থেকে p এর মান বের করি, এখানে তো আমি আবার আলফার মান জানি না, তো আমি এইটাকে নিয়ে যদি একটা ইকুয়েশন চিন্তা করি এতটুকু, অথবা এটা বাদ দাও, এইটা আর এটা, তাহলে হচ্ছে এখানে আলফা পি দুইটা মান জানি না, আমি একটা সমীকরণ থেকে তো দুইটা আননোনের মান বের করতে পারবো না, আমার হচ্ছে আননোন কমাইতে হবে। কিভাবে কমাইতে পারি, তো 2 cos আলফা = আমরা কি লিখতে পারি বলো তো, -4 / p। তো এখান থেকে কি করা যায় বলো তো, আমরা এখান থেকে 2 কাটাকাটি করতে পারি, বা শুধু cos আলফা কি লিখতে পারি দেখো তো, 2p / -4 = হচ্ছে cos আলফা, তাহলে এখান থেকে p/2 লেখা যাবে, তাই না, -2 আর কি cos আলফা। ঠিক একইভাবে আমি যদি এইটা আর এটা নিই, সরি হ্যাঁ এটা আর এটা নিই, তাহলে 3/sin আলফা হচ্ছে -4/p, তাহলে শুধু sin আলফা কি লেখা যাবে বলো তো, 3p / -4 = হচ্ছে sin আলফা। এখন দেখো এই cos আলফা sin আলফা আসছে না, এটা তো আমাদের ত্রিকোণমিতির সবথেকে কি বলবো, মানে খুবই চমৎকার একটা জিনিস। এটার বর্গ আর এটার বর্গ আমি যদি যোগ করে দিই তাহলে 1, তাহলে sin আলফা গায়েব হয়ে যাবে। বর্গ করে যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে p²/4, আবার এটার বর্গ করলে হয়ে যাবে 9p² / 16 = হচ্ছে 1।
তাই না? cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা যোগ হয়ে যাবে 1। এখান থেকে এখন পির মান দেখো বের করতে হবে। তো এখান থেকে আমি যদি পি স্কয়ারটা কমন নেই, কমন নিলে আমি লিখতে পারি হচ্ছে এখানে লসাগু করলে আমি কি পাবো দেখো তো 16, এখানে 4, তার মানে 4, এখানে পি তো কমন নিয়ে লিখছি, তাহলে এখানে আসবে হচ্ছে 4 আর এখানে আসবে হচ্ছে 9, তার মানে 13 ইকুয়াল টু হচ্ছে 1। তো আমার পি স্কয়ার আসবে হচ্ছে কত 16/13। তাহলে পি মান কত আসে দেখো তো, এটা যদি রুট হয় উপরে আসবে হচ্ছে 4 আর এটা রুট হয়ে আসবে হচ্ছে 13, তাহলে 4/√13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আই হোপ এটা বুঝতে পারছো। এখন দেখো 33 নাম্বার 16-17 সেশন মানে মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে বলছে। তো এটার জন্য আমাদের কি লাগে, এটার জন্য আমাদের কি লাগে দেখো, আমাদের এই রেখার ঢাল কত বলো, এই রেখার ঢাল, এখানে ঢালের জন্য কি করতে হবে, মাইনাস এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত, ওয়াই তো নাই 0। তার মানে এটা আমাদের কি আসতেছে বলো তো, এই রেখাটা কিন্তু মানে 1/0 আসতেছে। এটা আবার আরেকটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এক্স এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় তাহলে এখানে আমাদের এক্স ইকুয়াল টু 0 আসে, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আসে হচ্ছে কি বলতো এরকম এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু কি আসে এ আসে। তো আমি এক কাজ করি, এই রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করি। সাপোজ কোন একটা রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে বলো তো ওইটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাথেও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো আমাদের অত সূত্র কনসেপ্টে যাব না। এখান থেকে দেখো এই রেখার ঢালটা কত আসে দেখো তো, এক্স এর সহগ কত আসে √3, ওয়াই এর সহগ কত আসে -1, তার মানে এই রেখার ঢাল যেটা আসতেছে এটা আসতেছে হচ্ছে √3। তাহলে tan থিটা মান আসতেছে হচ্ছে √3। tan কত ডিগ্রি মান √3 বলো তো, tan কিন্তু 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাই না? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তার মানে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বলো তো, ওয়াই অক্ষের সাথে আছে কিন্তু এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাথে কত উৎপন্ন করবে বলো তো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা অ্যান্সারটা কিন্তু 30 ডিগ্রি। আর এছাড়াও ওই যে দুইটা ঢাল বের করে ঢালের সূক্ষ্মকোণের কনসেপ্ট দিয়ে তোমরা কিন্তু কি করতে পারো বলো তো, বের করে নিতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট সূত্র দিয়ে। 14 নম্বরটার দিকে প্রশ্নের দিকেও তাকাবো না, এটা হচ্ছে আমাদের এসডব্লিউ। আচ্ছা, তো এখন দেখো 35 নম্বরটা হচ্ছে 17-18 সেশনের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে পি কিউ এস বিন্দু ত্রয়, 3টা বিন্দু দেওয়া, পি কিউ আর এস এখানে আবার 4টা, রম্বসের শীর্ষবিন্দু হলে আর এর স্থানাঙ্ক কত। এটা কিন্তু তোমরা সরলরেখা প্রায় মজা নিয়ে অঙ্কগুলো করতে, সরলরেখা কিন্তু খুবই মজার অঙ্ক এগুলা। কিরকম, তোমার কাছে পি কিউ আর এস রম্বস দেওয়া, রম্বস মানে একটা আয়ত, তাই না, জাস্ট বাঁকানো 90 ডিগ্রি না আর কি কোণগুলা, সন্নিহিত কোণগুলা। বাট রম্বসে হচ্ছে আমাদের কি হয়, প্রত্যেকটা বাহু কি আসে বলতো, সেম আসে। বেশি খারাপ হয়ে গেছে এমন না, এটা হচ্ছে আমাদের ধরো একটা রম্বস। তো এই হচ্ছে পি, এটা হচ্ছে ধরো 2,5, এই হচ্ছে কিউ, পি কিউ আর এস, তাই না, রম্বসটার নাম হচ্ছে পি কিউ আর এস এরকম। এটা হচ্ছে 5,9, তো আরটা জানি না, এই এস হচ্ছে কত 6,8। তো এখন দেখো আমাকে এই আর এর মানটা বের করতে হবে, আর এর স্থানাঙ্কটা বের করতে হবে। এটা কিন্তু বের করা খুব ইজি, কারণ হচ্ছে কি দেখো আমাদের এই দেখো এটার নাম কি দেব, পি আর, আর এটা কি বলতো, এটা হচ্ছে এস, তাই না, এ হচ্ছে কিউ এস। আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় যদি ছেদ করে এটা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। তুমি আমাকে এই বিন্দুটা বের করে দিতে পারবা, এই মধ্যবিন্দুটা, এটা কি কিউ এস এর মধ্যবিন্দু, আবার একইভাবে পি আর এর মধ্যবিন্দু। তো এটা দেখো কি হয়, বের করবা, কি করবা, 6 আর 5 যোগ করবা 11 হয়, তার মানে এটা আসবে হচ্ছে 11/2, এটা আসবে হচ্ছে 11/2। এরপরে 9 আর 8 যোগ করবা কত আসবে 17, তার মানে এটা আসবে 17/2। এটা একই সাথে পি আর আর এরও কি বলতো মধ্যবিন্দু। তো ধরলাম এটার মধ্যবিন্দু হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস 2/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 11/2 না, এই মধ্যবিন্দু ভুজ আসতে হবে না, তাহলে 2 2 কাটাকাটি যায়, আর 2 কাটাকাটি গেলে থাকবে 2 11, এটা কাটাকাটি যায় থাকবে আলফা ইকুয়াল টু 9। আমি তো হইলে এটাই দাগে দিয়ে চলে আসবো,
আর বাকিটা করবো না, কারণ আর কথা তো নাই, দেখতিস না ভুজ। তাও বাকিটা যদি করি, এরপর হচ্ছে বিটা প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কি লিখতে পারি 17/2। 2 কাটাকাটি যায়, তারপর বিটা ইকুয়াল টু কি লিখতে পারি 17 থেকে 5 গেলে কত হবে 12। দেখো বলছিলাম না এটাই হবে অ্যান্সার। তো এখন দেখো 36 নাম্বারটা ইম্পর্টেন্টের মধ্যে খুবই মানে ভালো, অনেকে তোমরা মডুলাসে কনফিউজড হয়ে যাও সমীকরণে। এটা হচ্ছে 18-19 সেশনের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে y = 2, y = 2 রেখা তুমি চেনো না বলো তো? এটা x অক্ষ আমাদের লিখে y = 0, y = 2 রেখা মানে এদিক থেকে হচ্ছে 2 ঘর দিয়ে এভাবে সমান্তরাল হবে, এ হচ্ছে y = 2। y = -2 বললে নিচের দিকে 2 ঘর দিয়ে এভাবে দাগ দিতাম, তাই না? ঠিক একইভাবে x = রেখাগুলো y অক্ষের সমান্তরাল, পজিটিভ বললে ডানে যাব, নেগেটিভ বললে বামে যাব, শেষ। এখন বলছে y = x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এখন তোমার কাছে রেখা মনে হতে পারে দুইটা, বাট এটা দুইটা না। y = মডুলাস x, এটা মানে কি বলতো? এটা মডুলাস x, এই কথাটা মানে শোনো, এটা মডুলাসের ডেফিনিশন। মডুলাস x মানে এই x ও হইতে পারে মাইনাস x ও হইতে পারে। মডুলাসের ভেতর কি পজিটিভ নেগেটিভ দুইটাই তো হইতে পারে, তাই না? এখন পজিটিভ কখন হবে? ওই যে বললেই তো দেখলাম পজিটিভ হবে, মানে ভ্যালুটা ধনাত্মক লিখবা যখন তুমি জানো এটা 0 অথবা 0 থেকে বড়, আর এটা নেগেটিভ হবে কখন? যখন তুমি জানো যে এটা 0 থেকে ছোট। বুঝতে পারছো? তো এটা আর কি এখানে তাহলে আমরা অঙ্ক করতেছি, এখানে না লিখি। এই যে এটা মডুলাস x মানে হচ্ছে x তো বোঝায় মাইনাস x তো বোঝায় যখন এটা পজিটিভ, অর্থাৎ 0 থেকে বড় অথবা 0 সমান, অথবা এটা 0 থেকে ছোট। তার মানে আমার কাছে y = মডুলাস x, এই কথাটা মানে তোমার কাছে y = একবার x দেওয়া, আবার y = একবার মাইনাস x দেওয়া। বুঝা গেছে? তো y = x ধরো যদি হয় এটা, আর একটা হবে y = -x। এখন বলছে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে y = x, y = -x আর y = 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এটা না, এটা না, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা দেখো এটা কত 0,0, এই স্থানাঙ্কটুকু কত? এতটুকু জানি কত হাইট 2, y এর মান যদি 2 হয় তাহলে x এর মান কত আসবে দেখো তো 2, তার মানে এটা হচ্ছে 2,2। বুঝা গেছে? আবার দেখো এখানে y এর মানটা কত জানি 2, তাই না? y এর মান কত বসাচ্ছ 2, y এর মান 2 হলে x এর মান কত দেখো 2 যদি হয় তাহলে x এর মান হচ্ছে -2, তাহলে -2,2। এখন তুমি এই যে তিনটা শীর্ষ জানো ওইটা দিয়েও ক্ষেত্রফল বের করতে পারো, অথবা তুমি যদি চালাক হও তাহলে বুঝতে পারতেছো যে এই যে এইটা কি বলতো, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। ওই তিনটা শীর্ষের কনসেপ্ট দিয়েও করা যায় যে নির্ণয়কের মাধ্যমেও, বাট এতটুকু দেখো এটা হচ্ছে আমাদের ভূমি। এই যে এইটা ভুজ ডিফারেন্ট, কোটি কোটি সেম না, তাহলে এই যে এইটুকু ডিফারেন্ট কত, এতটুকু 2 এতটুকু 2, এই ডিসটেন্স হচ্ছে 4। এটা কিন্তু সরলরেখার বেসিক কনসেপ্ট। দুইটা বিন্দুর যদি কোটি সেম হয় তাহলে ওদের দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, আর যদি ভুজ সেম হয় তাহলে বিন্দুদ্বয়ের দূরত্ব হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। তাহলে তোমাকে এই কনসেপ্ট জানলে তোমাকে যে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার এগুলোতে যাইতে হবে না। তো আমাদের দেখো এই ভুজ হচ্ছে 2 আর একটা হচ্ছে -2, এদের অন্তর যদি করো 2 আর -2 এর অন্তর মানে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4, অথবা তুমি যদি -2 আর 2 অন্তর বের করতে চাও, অন্তর মানে বিয়োগ, তাহলে হয়ে যাবে -4, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না দেখে +4 লিখতে হবে, ঠিক আছে? তাহলে এতটুকু হচ্ছে 4, আর এই হাইটটুকু কত? এই হাইটটুকু হচ্ছে 2। তাহলে একটা ত্রিভুজের দেখো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলে কত পাবা দেখো তো 4 পাবা। তাহলে অ্যান্সার কত 4। তোমার ওই নির্ণায়কের কনসেপ্টে যাইতে হবে না, ঠিক আছে? তো চলো আমরা 37 নাম্বারটা করি। এখন দেখো এখানে মজার জিনিসটা দেখো, এটা ছিল হচ্ছে 19-20 সেশনের প্রশ্ন, না সরি 18-19 সালের প্রশ্ন। তোমাদের শুরুতেই বলছিলাম না 19-20 আর 20-21 এই দুইটা বছরে সরলরেখা থেকে প্রশ্ন আসে নাই, ঠিক আছে? আর বাকি সব সময় আসছে। পরের বছর দেখো 21 মানে 19-20 নাই, 20-21 নাই, 21-22-এ তোমাদের প্রশ্ন আসছে যে এই রেখার উপর অবস্থিত পি বিন্দুটি 2,3 আর এত বিন্দু থেকে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? কি বুঝাইছে? এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে পি, ঠিক আছে? পি বিন্দুটা হচ্ছে এত আর এত বিন্দু থেকে কি বলতো সমদূরবর্তী, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? এখন আমি যদি তোমাদেরকে আগে বলি, তোমাদের সবার আগে একটু বলবো যে তার মানে পি বিন্দুটার এই চারটার মধ্যে যে কোনো একটা হচ্ছে পি বিন্দুটা এই রেখার উপর অবস্থান করে, প্রশ্নই বলছে, তাহলে একটু সিদ্ধ করে তো কোনটা মিলে আর মিলে না, তাহলে আগে থেকে যদি দেখি একটাই মিলে ওইটাই অ্যান্সার, অঙ্কের দিকে আর করতেই হবে না, আর যদি না মিলে তাহলে করতে হবে। তো চলো আমরা যদি একটু ফাস্ট করি দেখি তো, এখানে যদি বসাই এটা দিয়ে সিদ্ধ করা, এখানে 4 আর দেখো 14 × 3 কত হবে?
14 ইন্টু 3 কত হবে দেখো তো। যাই হোক এই -2 করলে জীবনে 0 আসবে। দেখো 14 ইন্টু 3 আর এই 4 এটা জীবনে তো 0 আসবে না, তার মানে প্রথমটা মিলে না। দ্বিতীয়টা x এর মান -10, y এর মান 4, 3 4 12 -2, দেখো তো 0 আসে, এটাও তো 0 আসে না, তার মানে দ্বিতীয়টাও মিলে না। 3 নাম্বারটা এই হচ্ছে 14, y এর মান 4, তাহলে 3 4 12 -2, এখানে করলে 2 -2 0 আসে। 4 নাম্বারটা দেখি তো, এই হচ্ছে 4 -3 10 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 10 30 -2, এটা 0 আসবে। তার অ্যান্সার সি। অঙ্কের দিকে ফিরেও তাকাইতে হবে না, ঠিক আছে। এখন যদি না মিলতো তাহলে বাকি কনসেপ্ট কি হতো এটাও বলে দিই। তাহলে তোমাকে ধরে নিতে হইতো পি বিন্দুটা কি আলফা বিটা, তোমাকে ধরে নিতে হইতো, তাই না। পি বিন্দুটা হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা বিটা তাহলে কি এই রেখার উপর অবস্থান করে, তাহলে এটা আলফা -3 বিটা -2 = হচ্ছে 0। এটা হচ্ছে তোমার একটা ইকুয়েশন। এখন তোমার আরেকটা ইকুয়েশন লাগবে কি, যেহেতু এখানে দুইটা আননোন, তোমার হচ্ছে দুইটা সমীকরণ লাগবে যেন তুমি আননোন দুইটা মান বের করতে পারো। তো এটা একটা সমীকরণ। এখন তোমার বিন্দুটা আবার এইটা আর এটা থেকে কি হয় বলতো, সমদূরবর্তী। তুমি নামকরণ করো, এই বিন্দুটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তার মানে তুমি বলতেছো যে এপি ইকুয়ালস টু আসবে হচ্ছে বিপি, এপি ইকুয়াল টু আসবে হচ্ছে বিপি। তাহলে এ আর পি দূরত্ব কি আসবে দেখো তো, √, আলফা -2 হোল স্কয়ার প্লাস বিটা -3 হোল স্কয়ার। বিপি কি আসবে দেখো, কোথায় বি কোথায়, ওই দুইটা, আলফা -6 হোল স্কয়ার প্লাস বিটা +5 হোল স্কয়ার। এইখান থেকে সমাধান করে আরেকটা সমীকরণ আসবে, ওই দুটো সমীকরণ সমাধান করলে অ্যান্সারটা চলে আসে। বাট এত প্যারা নেওয়ার কি দরকার, আগে অপশন টেস্ট করবা, অ্যান্সার মিললেই শেষ, ঠিক আছে। অ্যান্সার মিললেই কিন্তু খেলা শেষ। এটা দেখো 22-23 সেশন, 22-23 সেশনে কিন্তু একটা দুইটা তিনটা ম্যাথ আসছে, তিনটা ম্যাথ আসছে, ঠিক আছে। তো চলো আমরা করি। তো 22-23 সেশনে এখানে বলতেছে কি, এই বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে এই সমীকরণ বের করো। তোমার কাছে একটা বক্ররেখা x অক্ষকে যদি ছেদ করে, কোন বক্ররেখা যাই হোক দেখতে হাবিজাবি যাই হোক, x অক্ষকে ছেদ করলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার আমরা কি পাই, ভুজ যাই হোক কোটির মানটা 0 হয় না, কোটির মানগুলো কি হয় বলো তো, 0 হয়। তো x অক্ষকে ছেদ করলে সবসময় y 0 আসে, আর y অক্ষকে ছেদ করলে x = 0 আসে, এটা তো বাচ্চারাও জানে, তাই না। তো এটাই, তাহলে আমরা বিন্দু বের করি কি, x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাই না। তাহলে আমাদের কি আসবে দেখো তো, x অক্ষকে y এর মানটা কি আসবে 0, y যদি 0 হয় তাহলে এটা কি লিখতে পারি, 1 + 1 / 2 + x, তাহলে লেখা যাবে 1 2 + x = হচ্ছে -1, তাহলে 1 = হচ্ছে -2 - x, তাহলে x এই পাশে আসলো -2, এটা -1 -3। তার মানে আমাদের বিন্দুটা, এই বিন্দুটা আসতেছে কি বলতো, -3,0। এরপর বি বিন্দুর জন্য, বি বিন্দু y অক্ষকে ছেদ করে, মানে y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তার মানে x এর মানটা 0 আসবে, x এর মানটা কি আসবে 0। তাহলে এটা বসাই দিতে হলো 1 + 1/2, 1/2 মানে কি হাফ, তাই না। 1 মানে এই যে x তো আর লিখি নাই, 0 যেহেতু, তার মানে দেয়ার মানে 3/2, তার মানে আমার বিন্দুটা আসবে হচ্ছে 0,3/2, এটা বি। এখন বলো এ বি সমীকরণ তোমরা বের করতে পারবে না, দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি, y - y1 x - x1, y1 - y2 x1 - x2, তো লেখার দরকার নাই। তো এটা এখান থেকে কি আসে, তো এখান থেকে আসবে হচ্ছে y, এখানে আসবে হচ্ছে x + 3, আর উপর থেকে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাই না। আর হচ্ছে এটা কত আসে দেখো তো, এই 3 কাটাকাটি যায়, এখানে হাফ হয়ে যাবে না, উপরে 3 × হাফ, এখানে 3, হ্যাঁ হাফ হয়ে যাবে। তাহলে এখানে কত আসে দেখো, এটা হচ্ছে 2y আসবে, তারপর 2y আসবে, আর গুণন করলে এখানে হয়ে যাবে x + 3, তাহলে অ্যান্সারটা কি, x - 2y + 3 = হচ্ছে 0। তাহলে x - 2y + 3 = হচ্ছে 0, এইটা সি নাম্বারটা আমাদের মিলে, বুঝতে পারছো। এমনি তো তারপরে এই যে x এর খণ্ডিত অংশ এটা, y এর খণ্ডিত অংশ ওইটা দিয়েও কিন্তু অঙ্কটা করে ফেলা যায়। আচ্ছা, তো এখন দেখো 39 হচ্ছে 22-23 সেশনেরই প্রশ্ন, যে এত আর এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে, তাই না। x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে, এটা ঢাল বের করে নিতে পারলে তো কোনো ব্যাপারই না। ধরো তুমি ঢাল বের করে অঙ্ক করতেছো, তাহলে এটা আসবে কোটিদ্বয় পরিবর্তন, মানে 0 - 2, তারপর -2,0, এই হচ্ছে আমাদের ঢাল, মানে কি tan থিটা। তো উপরে কত আসে দেখো তো, মাইনাস মাইনাস কাটাকাটি যে, এখানে কি আসবে 1 আসবে,
tan কত মান 1 হয় বলো তো? tan কত ডিগ্রি মান 1 হয়? 45 ডিগ্রি মান 1 হয়। এটা লেখার দরকার আছে? এখান থেকে ডাইরেক্ট 45 ডিগ্রি, ডাইরেক্ট 45 ডিগ্রি, তাই না? কারণ ঢাল হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই। আর এমনিতে দেখো তো 0,2 কোথায়? 0,2 এখানে, আর -2,0 কোনখানে? এখানে, তাই না? তাহলে যে এই রেখাটা, তো ও এখানেও দেখো এইদিকেও 2 এইদিকেও 2, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 45 ডিগ্রি হয়। তো এখন দেখো এটা হচ্ছে 40 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে y অক্ষের সমান্তরাল আর এত এত রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল আর এত বিন্দু দিয়ে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা দেখো একদম রিসেন্ট 22-23 সালের প্রশ্ন, 22-23 সালের প্রশ্ন। বাট এই দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ছিল ওই এই অক্ষের সমান্তরাল এত এত রেখাদ্বয় ছেদবিন্দু দিয়ে যায় এই সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? এখন দেখো এইটা কিন্তু আমি করে দেবো না, এগুলো একদম রিসেন্ট প্রশ্ন না, বাট দেখতেছো তো আগে প্রিভিয়াস ইয়ারের, এইগুলো কিন্তু তুমি প্র্যাকটিস করবা। তুমি কিন্তু প্র্যাকটিস করবা, কি করবা? এদের ছেদবিন্দুটা বের করে নিতে হবে, এটা একটু তোমার ক্যালকুলেশনটা করতে হবে। এরপর কি y অক্ষের সমান্তরাল হলে x = a লিখি, পরে সিদ্ধ করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, a বের হয়ে যায়। এরপর দেখো একদম 23-24 একদম লাস্ট ইয়ারের প্রশ্ন, একদম লাস্ট ইয়ারের প্রশ্ন কি? এত বিন্দুগামী আর এত রেখার উপর লম্বরেখার সমীকরণ। এটা তো সব থেকে বেশি আসা প্রশ্ন এই কনসেপ্টটা, তাই না? লম্বরেখার সমীকরণ আর এত বিন্দুগামী, একদম লাস্ট ইয়ারেও কিন্তু এই প্রশ্নটা আসছে। তো বলে এটাও করে দিতে হবে? এটাও কিন্তু করতে হবে না, তোমার নিজেরা এখন পারবে। তো এই ছিল হচ্ছে দেখো শেষ 41টা প্রশ্ন। আমরা লাস্ট 22 বছরের মধ্যে 41টা প্রশ্ন আমি খুঁজে পাইলাম, ওইটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর এখান থেকে তোমরা বুঝতে পারতেছো কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট। আমি যদি একটু মুখে বলি, এতক্ষণ যারা ক্লাস করছো তাদের আসলেই ধৈর্য। আই হোপ এই ক্লাসটা করে তোমাদের উপকার হবে। তোমরা তাহলে এখন বুঝতে পারবা ঢাকা ইউনিভার্সিটির জন্য এমসিকিউতে সরলরেখায় ক্ষেত্রফল কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে লম্বরেখার কনসেপ্ট ইম্পর্টেন্ট, লম্বরেখার সমীকরণ। 3 নম্বর হচ্ছে যে সমান্তরাল রেখার সমীকরণ, আবার যে একই রেখা নির্দেশ করলে এই শর্তটা ইম্পর্টেন্ট, তাই না? এরপরে তোমরা বুঝতে পারো যে তোমার হচ্ছে এই সমবিন্দু হওয়ার কনসেপ্ট, একই রেখা তিনটা বিন্দু একই সরলরেখায় হওয়ার যে কনসেপ্টটা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার যে অক্ষদ্বয় খণ্ডিত অংশের এমসিকিউগুলা, তো তোমরা যখন বুঝে যাবা যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু আরেকটা কাজ করে দিতে পারি এখান থেকে তোমাদেরকে, এইখান থেকে তোমাদেরকে লিখে দিতে পারি তোমরা এই টপিকগুলো পড়ো, সরলরেখার জন্য এই যে ক্ষেত্রফল করাটা করো, এরপর লম্বরেখা সমীকরণ করো, এরপর হচ্ছে তোমার হচ্ছে যে তিনটা রেখা সমবিন্দু হলে কি হয়, তিনটা বিন্দু একই রেখা অবস্থান করলে কি হয়। এতটাও তোমাদেরকে সুবিধা দেওয়া যাবে না, বুঝতে পারছো? এতটাও সুবিধা তোমাদেরকে দেওয়া যাবে না, এইটা তোমরা নিজেরা ফিল করো, নিজেরা ফিল করে নিজেরা প্র্যাকটিস করো। যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা সেই কিন্তু প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে সবার থেকে আগে থাকতে পারবা। এতটাও মুখে তুলে দেওয়া যাবে না, এমনিতেই কোশ্চেন সলভ করে দেওয়া ঠিক না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু নিজে সলভ করতে হয়, তারপরও কোশ্চেন সলভ করে দিচ্ছি, বাট এই কাজটুকু তোমাকে করতে হবে। তো ধৈর্য ধরে আমার এই পুরো ক্লাসটা তোমরা দেখছো, যারা দেখছো তাদেরকে তো ধন্যবাদ, তোমাদের আসলেই ধৈর্য আছে। ধৈর্য যদি থাকে তাহলে এই রিকোয়েস্টটুকু করো, নিজে আর কি ফিল করো যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, ওই টপিকের প্রশ্নগুলা বারবার প্র্যাকটিস করো ক্যালকুলেশনের, বুঝতে পারছো? যেমন আমি বলি, আমি তো তোমাদের এই যে টেস্ট দিলাম, এই যে এখানে একটা টেস্ট দিলাম, এটা কিন্তু যে সমাধান করতে গিয়ে কিন্তু তোমরা অনেকেই বেগ পেতে হবে, সমাধান বিন্দু বের করতে যায়, বাট এটাই তোমাদের প্র্যাকটিস। তোমরা কি করবে, এরকম টাইপের ম্যাথ, এই যে সমাধান বিন্দু বের করে ওই বিভিন্ন বিন্দুগামী বিভিন্ন বিন্দুগামী বা বিভিন্ন অক্ষের সমান্তরাল, এই টাইপের ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষা হলে দেখবা যে তোমার এই সমাধান করা নিয়ে প্যারা হচ্ছে না, তোমার মাথায় কাজ করবে আমি তো এগুলো পারি, মানে আমি তো এগুলো ক্যালকুলেশন জানি, ভুল হওয়ার চান্স নাই, বুঝতে পারছো? তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখার পরে অবশ্যই এই রিকোয়েস্টটুকু রাখো, ঠিক আছে? আর যদি কোনো উপকারে আসি আমার এই ক্লাসটার মাধ্যমে, তোমাদের জীবনে যদি একটু উপকারে আসি, অবশ্যই কমেন্টে জানাও। সবাইকে আল্লাহ হাফেজ।